অবস্থা সবার? আমার সবকিছু দেখা যায়, আমার কাছে লাগতেছে যে একটু অন্ধকার টাইপসের আসতেছে। হোয়াইট বোর্ডে এটা আমার ফার্স্ট ক্লাস। আমার রুমে যথেষ্ট পরিমাণে আলো আছে, কথা তো শোনা যাচ্ছে আশা করি। আচ্ছা, এখানে হচ্ছে আমার রুমে যথেষ্ট পরিমাণে আলো আছে, বাট সম্ভবত ফোকাসটা ঠিক করতে পারি নাই। উপরেও লাইট আছে, ডানে বামে চারপাশে হচ্ছে পুরো রুমে 4টা লাইট আছে। লাইটিংটা একটু ঠিকঠাক করবো, সমস্যা নাই। আর আমি কখনো হচ্ছে হোয়াইট বোর্ডে ক্লাস নিই না, সবসময় স্লাইডেই নিয়েছি, ট্রাই করতেছি আর কি, সমস্যা নেই। ওকে, এমনি সবকিছু ঠিকঠাক তো, তাই না? লিখা তো দেখা যাচ্ছে, এই যে বোর্ডে যা লিখা আছে, একটা আই লিখা আছে অনেক সুন্দর করে। আচ্ছা, সবকিছু ওকে। আমি কমেন্টটা দেখি তোমাদের। হোয়াইট বোর্ড বেস্ট, ওকে। হালকা ডার্ক, এটা ঠিক করে ফেলবো, সমস্যা নেই। নেক্সট ডে এর মধ্যে আমার মাথার উপর একটা লাইট লাগাইছে, আরেকটা লাইট লাগাবো প্রয়োজনে। আচ্ছা, ওকে, ক্লিয়ার। হ্যাঁ, একটু কালো লাগতে পারে। আচ্ছা, ঠিক আছে, নেক্সট ডে ঠিক হয়ে যাবে। আজকে ফার্স্ট নিচ্ছি হোয়াইট বোর্ডে, আমি কখনো নিই নি। আমার অনলাইনে কোনো ক্লাস পাবো না যে আমি হোয়াইট বোর্ডে ক্লাস নিচ্ছি। আচ্ছা, এই যে বোর্ডে একটা খুব সুন্দর করে লেখা আছে আই, এই আই নিয়ে আজকে আমাদের যত রকমের চিন্তা ভাবনা, এটাকে চিন্তা করো একটা মানুষ হিসাবে। আমরা যদি আইটাকে একটু ছোট করে লিখি, আইটা কেমন দাঁড়ায়? ঠিক আছে, আইটা দাঁড়ায় হচ্ছে এমন। ক্র্যাশ কোর্সে আমি এর আগে ক্লাস নিয়েছিলাম তো, ক্র্যাশ কোর্সে হচ্ছে এর আগে ক্লাস নিয়েছিলাম হচ্ছে, আমি জটিল সংখ্যা পড়াইছিলাম, জটিল সংখ্যা পড়াচ্ছি। এর আগে হচ্ছে সংযুক্ত যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, যে চ্যাপ্টার 7 আছে, ওইটা পড়াইছিলাম ক্র্যাশ কোর্সে প্রায় একদম শুরুর দিকে। ওকে, তখন হচ্ছে স্লাইডে পড়াইছিলাম, এখন হচ্ছে বোর্ডে ক্লাস নিচ্ছি। আজকে এই আই নিয়ে আমাদের একটু গবেষণা করতে হবে। বেসিক্যালি আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে জটিল সংখ্যা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পত্রের একটা চ্যাপ্টার। আমি প্রথমে চ্যাপ্টারটার হেডিং দিয়ে নিই, জটিল সংখ্যা। জটিল সংখ্যা, এই জটিল সংখ্যাটার মধ্যে আমাদের মোটামুটি কিছু ব্যাপার স্যাপার আসবে। আমরা সারা জীবন পড়ে আসছি বাস্তব 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 জিনিসপত্রগুলা। ঠিক আছে, আমি কমেন্টগুলো পড়বো, সমস্যা নেই। আমরা সবসময় পড়ে আসছি বাস্তব জিনিসপত্র। হঠাৎ করে আমরা এই চ্যাপ্টারে এসে সব অবাস্তব জিনিসপত্র সম্পর্কে দেখবো। হ্যাঁ, অবাস্তবের সাথে বাস্তবও থাকবে, বাট এই কনসেপ্টটা না হচ্ছে আমাদের কাছে, আমরা ছোটবেলা থেকে যখন পড়ে আসছি, যেমন ধরো আমরা পাটিগণিত শিখছি, আমরা একটা টাইমে পাটিগণিত শিখে আসছি। পাটিগণিত শিখার সময় আমরা কি করছিলাম? পাটিগণিত শিখার সময় আমরা বলতেছিলাম যে আচ্ছা ধরো আমরা তখন চিন্তা করতে পারতাম না যে 4 থেকে 5 বিয়োগ করা যাইতো। ঠিক আছে, আমাদেরকে তখন ছোটবেলা ওইভাবে শিখাইতো। মানে ধরো ও আমার থেকে 4 টাকা পায়, আমি ওর থেকে 5 টাকা পাই, -1 টাকা। ওগুলো পরে যখন আমরা বীজগণিত শিখে আস্তে আস্তে এই জিনিসগুলো শিখছি। বাট সংখ্যার মধ্যে আমরা জটিল সংখ্যা নিয়ে আজকে একটু আলোচনা করবো। আচ্ছা, জটিল সংখ্যাটা আসছে অ্যাকচুয়ালি কোত্থেকে? ঠিক আছে, আমি এটা এখানে লিখি, একটু দেখি পর্যন্ত দেখা যায় কিনা। এটা অ্যাকচুয়ালি আসছে, ধরো তুমি একটা ইকুয়েশন সমাধান করতেছো। ইকুয়েশনটা হচ্ছে এমন, x² + 1 = 0। এটা তুমি ধরো সমাধান করতেছো, সমাধান করতে করতে খুব ভালো কথা। আচ্ছা, লেখাটা দেখা যায় কিনা আমি একটু দেখি। হ্যাঁ, লেখা দেখা যাচ্ছে, আমাকে দেখা লাগবে না। আচ্ছা, তাহলে ধরো আমরা এর পরের লাইনে কি করতাম? আমরা এর পরের লাইনে যেটা করতাম, আমরা লিখতাম x² = +1, অপর পাশে চলে গেলে সেটা কি হয়ে যাবে? -1 হয়ে যাবে। এটা নিয়ে আমাদের কোনো রকমের প্যারা নাই। ওকে, তাহলে দেখো এই জায়গায় এসে মেইন ঝামেলাটা, আমরা যদি লিখতাম এখান থেকে, বা এখান থেকে আমরা লিখতাম কি x = এই জায়গায় মেইন সমস্যাটা কোথায়? এখন রুটের ভিতরে -1 চলে আসছে। রুটের ভিতরে -1, এটা আবার কেমন কথা? ঠিক আছে, এইখান থেকে হচ্ছে আমাদের জটিল সংখ্যার যত রকমের চিন্তা ভাবনা আছে সবকিছুর উৎপত্তি। রুটের ভিতর -1 আসলে, এতদিন আমরা পড়ে আসছি অসংজ্ঞায়িত বা এই টাইপসের কিছু ব্যাপার স্যাপার, মানে এটা ক্যালকুলেশন করা যাবে না এমন টাইপসের। বাট আমরা এখন দেখবো যে এটাকে ক্যালকুলেশন করা সম্ভব, বাস্তবে ক্যালকুলেশন করা সম্ভব না, এই জন্য আমরা এটাকে অবাস্তব বা জটিল সংখ্যার নামকরণ করতেছি। আচ্ছা, তার আগে এতক্ষণ হচ্ছে আমি যা যা বললাম, এখন তোমাদের কাছে মনে হইতে পারে যে হঠাৎ করে একজন এসে কোত্থেকে পড়াচ্ছে। অনেকে হয়তো আমাকে চেনো, অনেকে হয়তো চেনো না। আমার নাম হচ্ছে আলভি, ALVI। আমি পড়াশোনা করতেছি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমি পড়াবো কোত্থেকে, এই জিনিসগুলো হচ্ছে একটু আইডিয়া দিয়ে রাখি। এর আগে যারা ক্লাস করছো তারা হয়তো বা জানো, আমি পড়ানোর সময় হচ্ছে আমার লেখা বই সেটা ফলো করব। আমার লেখা বই কিনতে হবে না কাউকে, আমি হচ্ছে তোমাদেরকে ওই নোট আকারে দিয়ে দিব। ওইখানের মধ্যে নোটগুলো সবগুলো পেয়ে যাবা। প্রত্যেকটা টাইপ থেকে মোটামুটি ম্যাথগুলো করাই দেওয়ার চেষ্টা করবো, যাতে তোমার এগুলো নিয়ে কোনো রকমের প্রবলেম না হয়। ওকে, আমরা একটা বেসিক পড়বো, বেসিকের সাথে সাথে ওই রিলেটেড যেসব ম্যাথগুলো পরীক্ষাতে আসে ওই জিনিসগুলো আমরা কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, সো আমি কোথায় পড়ি এটা নিয়ে হচ্ছে চিন্তা ভাবনা করার দরকার নেই। আমার নাম কি, আমার নাম পরিচয় সব হয়ে গেছে। আচ্ছা, আর আমরা সবচেয়ে বড় ব্যাপার যেটা শিখবো, আমাদের সবচাইতে বেশি পাজল যেটাতে হয় সেটা হচ্ছে আমাদের এমসিকিউ পার্টটা। এমসিকিউ পার্টের মধ্যে আমরা গিয়ে দেখি যে মানে, আচ্ছা আরেকটা মজার ব্যাপার বলে রাখি, আমি হচ্ছে 2017 ব্যাচের স্টুডেন্ট, HSC 2017 ব্যাচ, তোমরা হচ্ছে 22 ব্যাচ।
এইচএসসি 2017 ব্যাচ থেকে প্রথম এইচএসসি হায়ার ম্যাথে এই যে সৃজনশীল এমসিকিউ মানে এখনের যে প্যাটার্নটা সেটা তখন প্রথম চালু হয়েছিল। মানে এই যে আমাদের আগে কখনো কোনো টেস্ট পেপার ছিল না, কিছুই ছিল না, আমরা মানে কি একদম মানে সবকিছু আমাদের সময় থেকেই চালু হয়েছে। ক্লাস 9-10 যেসব ফিজিক্স বইগুলো দিচ্ছে দেখবো 2013 সাল থেকে চালু, ওগুলো আমাদের, ঠিক আছে, সব মিলাই হচ্ছে যে এই জিনিসগুলো আমাদের বছর থেকে প্রথম সবগুলো প্রায় চালু করছে। তো এমসিকিউ হচ্ছে আমাদের সময় থেকে যখন প্রথম আসতেছে, তো তখন দেখা গেছে যে একটা টাইমে এমন হয়েছে যে এমসিকিউ গুলো কিভাবে সলভ করা সম্ভব। আমি ত্রিকোণমিতির ক্লাস নিয়েছিলাম, ওইখানেও দেখাইছিলাম যে একটা এমসিকিউ মাত্র কিভাবে 10 সেকেন্ডে সলভ করা সম্ভব। এই যে এবার এইচএসসি 21 পরীক্ষা হলো, মোটামুটি আমি যেগুলো সলভ করেছি এর মধ্যে থেকে মেজরিটি কমন আসছে, এমন হয়েছে যে জাস্ট ক্যালকুলেটর প্রেস করে 12 পেয়ে গেছে। ওকে, আমরা এই চ্যাপ্টারেও প্রতিটা এমসিকিউ শিখবো মাত্র কিভাবে 10 সেকেন্ডে সলভ করা যায়। আর তার আগে হচ্ছে আমরা এই চ্যাপ্টারের ওভারঅল সবকিছু কমপ্লিট করে নিব, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ম্যাথ বুঝবো। প্রথমত হচ্ছে ম্যাথগুলো কখনোই তুমি প্র্যাকটিস করে করে শেখার জিনিস না, ম্যাথ হচ্ছে তুমি বুঝবা একটা লাইন থেকে একটা লাইন কেন আসছে, কি হচ্ছে, এই জিনিসগুলো এটা যদি বুঝো দেন 10টা তুমি নিজেই করতে পারবা। ওকে, আচ্ছা, তো আমরা যে কাজটা করব, এই যে এই অংশটা রুটের ভিতর -1, এটাকেই আমরা বলতেছি কি ইমাজিনারি, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ইমাজিনারি, যেটা আমরা বলতেছিলাম ইমাজিনারি। আমার লেখা অনেক খারাপ হয়ে গেছে, ইমাজিনারি নাম্বার, ঠিক আছে। এখান থেকে ইমাজিনারি থেকে আমরা আই দিয়ে এটাকে আমরা বলতেছি কি, এটাকে আমরা আই দিয়ে প্রকাশ করতে পারি। এটা নিয়ে কারো কোনো ডাউট থাকার কথা না আশা করি। এখন দেখো, আচ্ছা আরেকটা মজার ব্যাপার বলি, আজকে একটু ট্রাই করে দেখবা, হাতে যদি ক্যালকুলেটর থাকে দেখবা যে আমাদের ক্যালকুলেটরে মোড লেখা একটা বাটন আছে, মোড লেখা একটা বাটন আছে। এই মোড বাটনের মধ্যে দেখবা যে একবার প্রেস করবা, প্রেস করলে দেখবা যে এমন একটা লেখা আসবে CMPLX, মানে হচ্ছে কমপ্লেক্স। এটা মানে কি কমপ্লেক্স। আমরা এই যে চ্যাপ্টারটা পড়তেছি জটিল সংখ্যা, আমি ক্যাপশনে নাম দিয়ে দিছি জটিল সংখ্যা, দ্যাট মিন্স হচ্ছে এটার ইংরেজিতে হচ্ছে কমপ্লেক্স। এটা কি কঠিন? চ্যাপ্টারটা কঠিন না, বুঝে পড়লে ডেফিনেটলি অনেক সহজ। কমপ্লেক্স নাম্বার, সংখ্যা ইংরেজি হচ্ছে নাম্বার। ওকে, তাহলে দেখো এই যে আমরা কমপ্লেক্স মোডে যাব। নরমালি তুমি যখন ক্যালকুলেটর প্রেস করবা, ক্যালকুলেটর একটা হাতে নিতে পারো, যে আমার সামনে আছে, ক্যালকুলেটর প্রেস করে তুমি যখন রুটের ভিতর -1 লিখবা, ইকুয়াল দিলে দেখবা যে তোমার ম্যাথ এরর দেখাচ্ছে, ঠিক আছে। ম্যাথ এরর মানে হচ্ছে তুমি কোনো ইনপুটে ভুল দিছো। কিন্তু তুমি যখন সেম ক্যালকুলেশনটা ক্যালকুলেটরের কমপ্লেক্স মোডে গিয়ে করবা, দেখবা যে তোমাকে অনেক সুন্দর করে আই দেখাবে। বিশেষ না হলে এখন ট্রাই করে দেখতে পারো। উপরে লিখে নিত, আচ্ছা উপরে জটিল সংখ্যা লিখছিলাম, আচ্ছা দাঁড়াও, জটিল সংখ্যাকে ইংরেজিতে কমপ্লেক্স নাম্বার লিখছিলাম, সমস্যা নেই, এখানে লিখে দিই। জটিল ইংরেজি হচ্ছে কমপ্লেক্স আর সংখ্যা ইংরেজি হচ্ছে নাম্বার। ওকে ডান, ঠিক আছে। তো এই জিনিসগুলো ক্লিয়ার, ওইটা উপরে ওঠানো লাগবে না, আমি এর মধ্যে লিখবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের জটিল সংখ্যার ব্যাপার স্যাপারগুলো। ক্যালকুলেটর একটু প্রেস করে দেখো, এটা হচ্ছে রুটের ভিতর -1 দিলে তোমার এখান থেকে ইয়া দেখাবে, আই দেখাবে। এভাবে আসতে পারে কারো কারো ক্যালকুলেটরে 1 ডট দিয়ে শেষে একটা আই দেখবা, ঠিক আছে, দ্যাট মিন্স তোমার আই আসতেছে। এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা না। আমরা এখন মূল পড়ার দিকে চলে যাই, এতক্ষণ অনেক কথাবার্তা বললাম এগুলা, আর আমি যেটা পড়াচ্ছি সাথে সাথে লিখে ফেলো, তাহলে হচ্ছে তোমাদের মাথায় থাকবে আরো বেশি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমরা দেখো এটাকে আমরা আই পাচ্ছি, দ্যাট মিন্স আমরা এখান থেকে একটা কনক্লুশন আসতে পারতেছি, আই মানে হচ্ছে √1। এটা আমি মুছে দিই, ঠিক আছে, লিখছো আশা করি। আমরা এখান থেকে একটা কনক্লুশন আসতে পারতেছি কি, আই মানে হচ্ছে √1। আমরা এটা এখান থেকে লিখে ফেলতেছি। তাহলে আমরা লিখে ফেলি, আই মানে যদি √, উপরে চলে যাচ্ছে, আই মানে যদি √1 হয়, তাহলে আমাকে এই জিনিসটা একটু কষ্ট করে বলো যে আই স্কোয়ার মানে কি হবে। আই স্কোয়ার মানে কি হবে, এটা তো পারো আশা করি। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, এগুলা থেকে এমসিকিউ চলে আসে। আই স্কোয়ার মানে জাস্ট আমরা উভয় পক্ষে স্কোয়ার করে দিব, কোনো কঠিন কিছু না। পারবা কেউ? আই স্কোয়ার মানে হচ্ছে, আচ্ছা কেউ একজন বলছে হচ্ছে 1, সবার আগে খুব সুন্দর করে আনসার দিচ্ছে হচ্ছে আহমেদ, কি আহমেদ তুষার জোস, আরো অনেকে আনসার দিচ্ছে -1। ওকে সেরা, আই স্কোয়ার মানে হবে -1 ডেফিনেটলি। জাস্ট আমরা এটাকে স্কোয়ার করে দিলে এখানে আমাদের -1 থাকবে। এই ক্যালকুলেশনগুলো সূক্ষ্ম, অনেক ইজি, বাট এগুলো পরীক্ষাতে দেয়। এরপর আমরা যদি হিসাব করতে যাই, আই কিউব সমান কত হবে, আই কিউব সমান কত হবে এটা যদি আমি একটু বলে দিই, তাহলে বাকিগুলো ক্যালকুলেশন করতে ইজি হবে। আই কিউব সমান আমরা যেটা পাবো সেটা হচ্ছে, আই কিউবকে আমরা একটু ভাঙাবো আই স্কোয়ারের ফরম্যাটে। যদি ভাঙাই তাহলে আমরা এখান থেকে আই স্কোয়ার লিখতে পারবো, কোনো অসুবিধা নাই, আই স্কোয়ার লিখে ফেলবো, কারণ আমরা এখানে আর একটা আই এর শর্টেজ আছে। ওকে, একটা আই এর শর্টেজ যেটা, সেটা হচ্ছে এই যে আই। তাহলে এই যে এখন পাওয়ারে 2 আর পাওয়ারে 1 মিলে পাওয়ারে 3 হয়ে গেল, খুব ভালো কথা।
লেখাগুলো দেখা যাচ্ছে নাকি? দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখো আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে, নীলটা দিয়ে না লিখি, তাহলে আমরা যে কাজটা করতে পারবো, এই যে আই স্কোয়ারের যে জায়গাটা আমরা পড়ে আসছি, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ব্যাপার। আই স্কোয়ার মানে হচ্ছে -1, এই যে আই স্কোয়ার মানে -1, এটা আমরা এখানে ইনপুট করব। তাহলে আই স্কোয়ার মানে আমরা -1 বসাচ্ছি ইন্টু আই বসাচ্ছি, তাহলে -1 ইন্টু আই, দ্যাট মিনস এটা হয়ে গেল আমাদের -i। সো এটাও আমাদের ইম্পর্টেন্ট, এটাও আমাদের ইম্পর্টেন্ট, এবং এটাও আমাদের ইম্পর্টেন্ট। ক্লিয়ার? একটু জানো আমাকে এই জিনিসটা, বুঝছো কিনা? আচ্ছা, এটা না জানি তুমি আমাদেরকে এটা বলো যে i⁴ সমান আমরা কি লিখতে পারি? ওকে, সো এটা জানো। ম্যাজিক দেখবা নাকি? আচ্ছা, i⁴ মানে কি হবে? i⁴ মানে 1। মোহাম্মদ রাফি প্রথম আনসার দিছো, এরপর হচ্ছে সাররাজ আনসার দিছো, অনেকে আনসার দিছো। i⁴ মানে কি হবে? আচ্ছা আমরা দেখি, ধরো আমরা পারি না। ওকে, তাহলে i⁴ মানে আমরা লিখতে পারি i স্কোয়ার, লিখতে পারি, এবং এখানে লিখতে পারি i স্কোয়ার, মানে 2 × 2 = 4, মিলে গেল, 2 × 2 = 4। ওকে, তাহলে দেখো আমরা এখান থেকে i স্কোয়ার মানে কি লিখতে পারি? i স্কোয়ার মানে হচ্ছে -1, i স্কোয়ার মানে -1 লিখতেছি, আবার এখানে i স্কোয়ার মানে আমরা -1 লিখতেছি। সো -1 গুণ করলে কি হবে? 2 হবে না, -1 গুণ করলে কি হবে? -1 প্লাস, আর এটা হচ্ছে 1 × 1 1, ছোটবেলার পড়ালেখা। তাহলে আমরা পেয়ে যাচ্ছি i⁴ মানে হচ্ছে 1। তাহলে আমাদের i⁴ পর্যন্ত কমপ্লিট। একটু কষ্ট করে লিখে নিও এই জিনিসগুলো। আচ্ছা, এখন আরেকটা কাজ করি আমরা, i⁵ একটু পেঁচাই দিই। i⁵ সমান কি হবে? এরপর আমরা দেখবো যে একটা মোটামুটি অনেক হায়ার লেভেলের প্রশ্ন দেখে ফেলবো। একটা বুয়েট ভর্তি পরীক্ষাতে আসছিল 14-15 সেশনে মনে হয়। i⁵ লিখা ডান। ওকে, তাহলে আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি, মুছে দিচ্ছি। i⁵ লিখে ফেলো 5। নোটগুলো সবগুলো গুছিয়ে দিয়ে দিব, অ্যাজ ইউজুয়াল ত্রিকোণমিতির ক্ষেত্রে যেমন দিছিলাম ওইভাবে পেয়ে যাবা। বোর্ডটাতে পুরো জীবন দিয়ে মুছতে হয়। আচ্ছা, i⁵ মানে কি হবে? i⁵ মানে হচ্ছে অনেকে বলছো যে i⁵ মানে হচ্ছে i হবে। আচ্ছা, i⁵ মানে কি হবে এটা না পারলে কোনো প্যারা নাই, ঠিক আছে? ক্লাসে যে কাজটা, আমার কাজটা হচ্ছে তোমাকে শেখানো, এবং বাসায় তোমার কাজ হচ্ছে তোমার নিজেকে পড়া, ঠিক আছে? তুমি নিজে পড়ালেখা করবা কতক্ষণ? তুমি যখন একটা ডাক্তারের কাছে যাও, ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার তোমাকে কি করে? তোমাকে কি সারাদিন ডাক্তার ওষুধ খাওয়ায়? খাওয়ায় না। সো ডাক্তার তোমাকে একটা প্রেসক্রিপশন লিখে দিতে পারে, দেন তুমি বাসায় এসে ওষুধ খাচ্ছ কি খাচ্ছ না, বা তোমার ভাগ্যে থাকলে ওইটার উপর বেস করে তোমার অসুখটা সেরে যায়। বাট এখন আমি হচ্ছে তোমাকে এখানের মধ্যে শিখাচ্ছি সবকিছু, প্রেসক্রিপশন দিচ্ছি, তুমি বাসায় গিয়ে কি করতেছো সেটার উপর ডিপেন্ড করবে। যেমন তুমি বাসায় হচ্ছে যে মোবাইল চালাচ্ছ, ইউটিউব দেখতেছো সারাদিন, দেখা যাচ্ছে দিন শেষে পরীক্ষাতে ভালো করলে না, দোষটা আমার। আচ্ছা, তারপরে ধরো তুমি হচ্ছে বাংলাদেশ দলের বা হচ্ছে যে কোনো দলের একটা ক্রিকেটার, সে অনেক ভালো ক্রিকেট খেলে বা অনেক ভালো ফুটবল খেলে, ঠিক আছে? যেমন ধরো মেসি, সে প্রতি ম্যাচে গোল করতেছে, তারপর ধরো সে 4 ম্যাচ টানা গোলই করতে পারে নাই, তাহলে কি হবে? তাহলে হচ্ছে যে তাহলে দোষটা কার? কোচের না ওর? যে গোল করতে পারে না তারই দোষ, ঠিক আছে? এটাই হচ্ছে ঘটনা। ওকে, তাহলে i⁵ মানে কি হবে? আমরা সবগুলাকে দেখো, আমরা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট জানি, এটা বলে দিই, আমরা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট জানি, i স্কয়ার মানে হচ্ছে -1, এটাকে আমরা কাজে লাগাবো, মানে i স্কয়ারের ফরম্যাটে ভেঙে নিব যাতে ওই জায়গায় আমরা -1 বসাতে পারি। তাহলে এটাকে যদি আমরা ভাঙি, ও শিট, এটা i⁵, আচ্ছা হ্যাঁ i⁵, তাহলে এটাকে হচ্ছে আমরা লিখতে পারি i স্কয়ার লিখে এটার সাথে আমরা একটা স্কয়ার দিতে পারি, আর এখানে একটা i থাকবে। তারপরে এখানে আমরা কি লিখতে পারি? i স্কয়ার মানে হচ্ছে -1 লিখতে পারি, -1 স্কয়ার ইন্টু হচ্ছে i। তাহলে এটা হচ্ছে আমাদের i হয়ে যাচ্ছে। এই দেখছো তোমরা সবাই হচ্ছে আনসার দিতে পারছো। আচ্ছা, ঠিক আছে, আমরা এবার একদম হায়ার লেভেলের একটা কোশ্চেনে চলে যাই, ঠিক আছে? এটা হচ্ছে বুয়েট ভর্তি পরীক্ষা আসা একটা প্রশ্ন। আমরা যেটাতে চলে যাব, আমাকে এই জিনিসটা বলো যে i⁻⁻49 মানে কি লিখবো আমরা? i⁻⁻49। আমি একটা ক্লু দিয়ে দিই, ক্লুটা হচ্ছে এমন, আমরা এই টাইপসের কাজগুলো করতাম x ইনভার্স 2, মানে আমরা লিখতে পারতাম 1/x²। সো এই ক্লুটাকে কাজে লাগাই, একটু আগাইতে পারো, 30 সেকেন্ড ট্রাই করো, না পারলে আমি করাই দিচ্ছি ডেফিনেটলি। অস্থির লেভেলে চাও, সারাদিন প্রচন্ড দৌড়ের উপর আছে, পারবা? একটা হোমওয়ার্ক টাস্ক, মানে একটা হোমওয়ার্ক দিব অনেক অস্থির লেভেলের, ওইটা বাসায় ট্রাই করিও। i⁻⁻49
আচ্ছা 30 সেকেন্ড ওভার, কেউ আনসার দিতে পারছো? কেউ বলছো 1 ডিভাইডেড বাই আই, কেউ বলছো হচ্ছে মাইনাস আই, কেউ বলছো -1 বলছো মাইনাস আই। আচ্ছা ওকে ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আই টু দি পাওয়ার -49 এটার কি হবে? আমরা এটাকে লিখতে পারি 1 ডিভাইডেড বাই আই টু দি পাওয়ার 49। এটা নিয়ে কারো কোনো রকমের সমস্যা নাই, ঠিক আছে? এই জায়গায় আসে সমস্যাটা। আমি বলছিলাম কি সবগুলোকে আমরা আই স্কয়ারের ফরম্যাটে ভেঙে নিব যাতে আমাদের লিখতে অনেক বেশি ইজি হয়। 1 ডিভাইডেড বাই আই টু দি পাওয়ার কি লেখা যায়? 49 কে তো আমরা স্কয়ার দিয়ে কিছু করতে পারবো না। একটা কাছাকাছি সংখ্যায় আমরা চলে যাইতে পারি, সেটা হচ্ছে ধরো 48 কিভাবে মিলানো যায়? আমরা 48 মিলাইতে পারি, 24 দুগুণ 48 মিলতে পারে, হ্যাঁ মিলাবো, অসুবিধা কি? তাহলে আমরা এখানে আই স্কয়ার লিখবো আর এখানে লিখবো কত? 24। তাহলে 24 দুগুণ কত হয়ে যাবে? 48 হয়ে যাবে। ওই যে একটা শর্টেজ থাকবে, ওই আইটা আমরা এখানে বসাই দিব। ডান, ক্লিয়ার? এটা আশা করি সবাই বুঝছো। জাস্ট আমরা এখানে 49 মিলাইছি, 49 এর আগে যেটা দিয়ে মিলে যাচ্ছে, এটা একটা টেকনিক আছে, তোমাদেরকে যে হোমওয়ার্ক দিব এটা করতে গিয়ে আটকাবা অনেকে, তারপরে দেখবা যে এটা বুঝবা। এখানে দেখো আমাদের এই যে আই স্কয়ার আর এখানে হচ্ছে 24, 24 দুগুণ 48। আমি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ধরে ধরে পড়াবো যাতে অ্যাটলিস্ট বলতে পারো যে 10 মিনিট স্কুলে ক্লাস করছি, কিছু শিখে গেছি। আচ্ছা আর কিছু জটিল সংখ্যা ধর্ম আছে, ওগুলো আমি এমসিকিউ ক্লাস নেওয়ার পর দেন অটোমেটিক পারবা। ওকে তাহলে দেখো 24 দুগুণ 48 আর ওই যে এক বাকি থাকে, ওই একটা হচ্ছে আমাদের এখানে। এখন যে ব্যাপারটা দাঁড়ায় সেটা হচ্ছে কি, এই যে 1 ডিভাইডেড বাই আই স্কয়ার মানে কত? আই স্কয়ার মানে হচ্ছে -1 টু দি পাওয়ার 24 ইন্টু আই। -1 পাওয়ারে বলতেছি আমরা 24। আচ্ছা আমার এখানে কতটুকু কভার করতেছে? ওকে, -1 পাওয়ারে বলতেছি 24, জোর পাওয়ার যদি হয় তাহলে কি হবে? এটা -1, দেখো আমি বলি জোর পাওয়ার যদি হয়, যেমন আমরা -1 স্কয়ার লিখতেছি, সেটা আমাদের 1 হয়ে যাচ্ছে, সেম ভাবে এটা আমাদের 1 হয়ে যাবে। তো এইটা আর আমাদের আর লেখা লাগবে না, তো 1 এটা লেখার দরকার কি? তাহলে আমাদের এখানে থাকতেছে 1 ডিভাইডেড বাই আই। এই জায়গায় এসে আমি দেখলাম যে অনেকে আনসার দিছো, এটাও হয়, বাট ধরো তুমি ক্যালকুলেশন করতেছো, তখন সেই ক্ষেত্রে তোমার এই জায়গায় এসে আটকাই গেলা, বা তোমার অপশনে অন্য কিছু দেওয়া, অপশনে আরেকটা যেটা থাকতে পারে ওইটা তোমাকে দেখাই। এই জায়গায় 1 না, কিছুক্ষণ আগে তোমরা আনসার দিছিলে আমাকে এমন টাইপসের, এটা আমি মুছে দিচ্ছি। কিছুক্ষণ আগে তোমরা আমাকে এমন টাইপসের একটা আনসার দিছিলা আই টু দি পাওয়ার 4 এর ব্যাপারে, একটা আনসার দিছিলা আই স্কয়ার ইন্টু আই স্কয়ার। এটাকে আরো ভাবে লেখা যায়, আই স্কয়ার মানে হচ্ছে -1, আই স্কয়ার মানে হচ্ছে -1, দ্যাট মিন্স 1। তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছিলাম আই টু দি পাওয়ার 4 মানে 1। তাহলে এই যে আই টু দি এখানে 1 আছে, এই 1 এর জায়গাটাতে আমরা কি লিখতে পারি? এখানে নিচে আই থাকবে, এই 1 এর জায়গাটাতে আমরা লিখতে পারি কি? আই টু দি পাওয়ার 4 লিখতে পারি। আই টু দি পাওয়ার 4 লিখলে এখানে আই আর এখানে আই টু দি পাওয়ার 4 ক্যান্সেল আউট হয়ে একটা থাকবে, কি থাকবে? এখান থেকে আই কিউব থাকবে। আই কিউব একটু আগে বের করে আসছিল, নিজেরাই বের করছো। সো আই কিউব মানে আমরা কি লিখতে পারি? আই কিউব মানে আমরা লিখতে পারি আই স্কয়ার ইন্টু আই স্কয়ার মানে হচ্ছে -1, দ্যাট মিন্স এটা আমাদের আনসার আসবে -i। ডান। এটা কিন্তু একটা বুয়েট অ্যাডমিশন টেস্টে আসা প্রশ্ন, আমরা অনেক হায়ার লেভেলের পড়ালেখা করে ফেললাম, এবার একটু সহজ পড়ালেখা করি। ওকে, তাহলে আই টু দি পাওয়ার -49 ইকুয়াল টু হচ্ছে 1 ডিভাইডেড বাই, একবার রিভিউ দিচ্ছি আমি এজ ইউজুয়াল, একটা পড়ানোর পর এটা একবার রিক্যাপ করি, কারণ আমি বিশ্বাস করি যে এখানের মধ্যে সবাই বুঝবে না জিনিসটা, দেন এই কারণে রিক্যাপ করা, কারণ হয়তো একটু বিরক্ত লাগতে পারে, সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আই টু দি পাওয়ার -49, তাহলে এটাকে আমরা লিখতে পারবো 1 ডিভাইডেড বাই আই টু দি পাওয়ার 49। যেহেতু আমরা 49 কে মিলাইতে পারতেছি না, এজন্য আমরা 48 নিয়েছি, 24 দুগুণ 48, আর ওই যে একটা শর্টেজ থাকে ওই একটা। আই স্কয়ার মানে -1 পাওয়ারে জোর, সো এটা -1 টু দি পাওয়ার 24 মানে এটা 1 এ আসবে, ওই 1 আর আমাদের লেখা দরকার কি? তাহলে বাকি থাকলো 1 ডিভাইডেড বাই আই। 1 মানে হচ্ছে আই টু দি পাওয়ার 4, এটা আমরা লিখে ফেলবো। আই আর আই টু দি পাওয়ার 4 ক্যান্সেল আউট হয়, আই কিউব থাকবে। আই কিউব সমান আমরা লিখতে পারি আই স্কয়ার ইন্টু আই স্কয়ার মানে হচ্ছে -1 ইন্টু আই, দ্যাট মিন্স -i। ক্লিয়ার? এটা বুঝছো কিনা আমাকে একটু জানাও, একটু কমেন্টে এটা জানাও যে আই টু দি পাওয়ার -49 টা বুঝছি। আচ্ছা সমস্যা নেই। ঝাপসা দেখাচ্ছে নাকি? একটু অন্ধকার দেখাতে পারে, বাট ঝাপসা না মনে হয়। আমার বোর্ডটা আরো বড় আজকে। আচ্ছা আজকে হচ্ছে 15 মিনিট লেট হয়েছে কেন? আমি হচ্ছে যে অ্যাপে ঢুকতে পারতেছিলাম না, এমন অবস্থা। দেন হচ্ছে আমি গ্রুপ থেকে লিভ নিয়ে আবার জয়েন দিয়েছি, এরপর প্রবলেমটা ঠিক হয়েছে, ঠিক হয়ে যাবে। প্রথম ক্লাস আজকে আমার হোয়াইট বোর্ডে। ওকে আচ্ছা, তোমাদেরকে করতে দিব, তোমাদেরকে কি করতে দেওয়া যায়? একটা হোমওয়ার্ক দিই অনেক সুন্দর রকমের, ঠিক আছে? এটা হোমওয়ার্ক এখন করার দরকার নেই, আর চাইলে এখনো ট্রাই করতে পারো। আই মানে হচ্ছে আমি। ওকে, এটা ট্রাই করবা বাসায়। আই টু দি পাওয়ার 16255252115। ওয়াও, এটা করতে গিয়ে তোমরা যে জায়গাগুলোতে আটকাবা
এই জিনিসগুলা নেক্সট ডে আমি তোমাকে ক্লিয়ার করে দিব, কারণ একটু আটকানোর দরকার আছে। আটকাইলে শিখবা না, আটকাইলে শিখবা না। আই টু দি পাওয়ার এটা একটু লিখে রাখো, আমি মুছে দিব। আই টু দি পাওয়ার 16255255115 এত বড় সংখ্যা বা আরো বেশি বড় দিলে যতগুলো দেখ না, আমি তোমাকে করেছি একটা দিয়ে, দুইটা দিয়ে, তিনটা দিয়ে, আর এখানে হচ্ছে তোমার প্রায় একটা মোবাইল নাম্বারের মতো, এবং এটা একসময় আমার মোবাইল নাম্বার ছিল, মোবাইল নাম্বারটা হচ্ছে চলে গেছে। যাই হোক, এটা দিয়ে হচ্ছে কিভাবে আমরা সলভ করতে পারবো, এইটা সমান কত হবে, এই জিনিসটা একটু আমাকে জানাবা নেক্সট ক্লাসের মধ্যে। নেক্সট ক্লাসে আমি এটা শুরুতে পড়া ধরবো যে এটা কি হবে, এটা জানানোর জন্য। আচ্ছা, এখন আমরা একটু বিজ্ঞানী আর্গান্ডের, ঠিক আছে, ওনার নাম কি জানি ছিল, জিন আর্গান্ড ছিল, ঠিক আছে, ওই চিহ্ন নামের ওই চিহ্ন, ঠিক আছে, ওই আর্গান্ডের কিছু ডায়াগ্রাম পড়বো। এটা পারবা আশা করি। আর যারা পারবা না তারা হচ্ছে যে হতাশ হয়ে যাও না, কারণ ক্লাসে হচ্ছে শিখবা, যত প্র্যাকটিস করবা, এখানে তোমার কেউ কিছু বলবে না, ঠিক আছে, যত শিখার ট্রাই করবা তত হচ্ছে শিখতে পারবা। এখানে ক্লাসগুলো করো রেগুলার, আর হচ্ছে তুমি তোমার শিখার ট্রাইটা করতে থাকো, দেখবা যে এটা তোমার অটোমেটিক হয়ে যাবে। তোমাকে ধরবে হচ্ছে এইচএসসি পরীক্ষাতে কি করছো এটা দিয়ে, ঠিক আছে। এখন ক্লাসে তুমি যতবারই না পারো অসুবিধা নেই। ওকে, পারবা না দেখেই তো শিখতে আসছো, তাই না? সো এর মধ্যে যদি সংকোচ করো, অমুক কি বলবে, তমুক কি বলবে, আমার অমুক ফ্রেন্ড মনে হয় বুঝছে, তমুক ফ্রেন্ড মনে হয় বুঝছে, আমি যদি এই প্রশ্নটা করি, ঠিক আছে। আর একটা ব্যাপার হচ্ছে লাইভ ক্লাসের টাইমে তো ডেফিনেটলি সবার কমেন্ট পড়া পসিবল হয় না, আমি যখন কমেন্ট পড়বো তখন ওই টাইমটাতে বলবা। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের এই ঘটনা। এখন আমরা যে কনসেপ্টটা দেখবো সেটা হচ্ছে আর্গান ডায়াগ্রামের, অনেক ইম্পর্টেন্ট, এবং এটা থেকে হচ্ছে অনেকগুলো ম্যাথ আসে। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আর্গান ডায়াগ্রাম বা আর্গান লেখচিত্র, ঠিক আছে, আর্গান ডায়াগ্রাম। আমরা এখন সরাসরি ম্যাথ করতেছি কিন্তু, ঠিক আছে, আর্গান ডায়াগ্রাম। এরপর মডুলাস আর্গুমেন্টের কনসেপ্টগুলো পড়বো, তখন ওই ক্ষেত্রে ওটা ইয়ে করবো। যেমন আমাদেরকে কি বললো, আমি একটা কোশ্চেন নিচ্ছি। আচ্ছা, একটা কোশ্চেন আমার সাথে সাথে লিখে ফেলো। কোশ্চেনটা লিখো। এখান থেকে হচ্ছে নাম্বার 1, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার টাইপের অঙ্ক, আর্গান ডায়াগ্রামের টাইপ 1। যত রকমের আর্গান ডায়াগ্রাম আসুক চোখ বন্ধ করে সলভ করতে পারবা। ও আচ্ছা, আরেকটা ব্যাপার, আচ্ছা জটিল সংখ্যা আমরা কেন পড়তেছি? শুধু হচ্ছে ইন্টারের ম্যাথ করার জন্য, ইন্টারে পাস করার জন্য না। জটিল সংখ্যা আমাদের পড়ার পিছনে একটা পারপাস হচ্ছে, যখন তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে যাবা, বিশেষ করে আমার মতো যখন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বা, ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে দেখবা তোমাদের এরকম এগুলোর অনেক অ্যাপ্লিকেশন আছে। যখন ট্রিপল নিয়ে পড়বা তখন দেখবা। আমরা যদি একটা অ্যাপ্লিকেশন বলতে যাই তোমাদের পড়ার সাথে রিলেটেড, মানে তোমরা বুঝবা অন্তত এখানের মধ্যে অ্যাপ্লিকেশনগুলো আছে। সেকেন্ড পেপারের ফিজিক্সের চ্যাপ্টার 5-এ দেখবা যে কতগুলো এসি বর্তনী আছে, বা আমরা এটাকে এসি সার্কিট বলি। ওইখানে হচ্ছে মেইনলি এসি সার্কিট পড়তে যে কমপ্লেক্স নাম্বার পড়তে 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 অনেক বুড়ো হয়ে গেছে, ঠিক আছে। সো এসি সার্কিটের মধ্যে তো ওইখানে কমপ্লেক্স নাম্বারের ইউজেসগুলো আছে, এছাড়া আরো আছে বিভিন্ন প্রবাহী পদার্থ ওগুলোতে। আচ্ছা, তো আমরা দেখো এখন টাইপ 1 এ আর্গান ডায়াগ্রামের অঙ্ক করব। কোশ্চেনটা হচ্ছে আমাদের এমন, 1 + 2i জটিল সংখ্যাটিকে, কঠিন না, ইজি, 1 + 2i জটিল সংখ্যাটিকে দেখা যাচ্ছে আশা করি, 1 + 2i জটিল সংখ্যাটিকে আর্গান ডায়াগ্রামে প্রকাশ করো। 1 + 2i জটিল সংখ্যাটিকে আর্গান ডায়াগ্রামে প্রকাশ করো না। আচ্ছা, উপস্থাপন করো, আর্গান ডায়াগ্রামে উপস্থাপন করতে বলছে, কি কথা, আর্গান ডায়াগ্রামে বসাও আর কি। আচ্ছা, 1 + 2i জটিল সংখ্যাটিকে আর্গান ডায়াগ্রামে প্রকাশ করতে হবে। কিভাবে আর্গান ডায়াগ্রামে প্রকাশ করব, এটা আবার কি? আচ্ছা, প্রথমে আমি তোমাকে যে জিনিসটা বলে রাখি, এই যে 1 + 2i লিখলাম, এটা আমি কোত্থেকে লিখলাম, কিভাবে লিখলাম, এখান থেকে আমাদের এখন মেইন পড়াটা শুরু হবে। আমরা জটিল সংখ্যাকে এভাবে প্রকাশ করি, একটা জটিল সংখ্যাকে কিভাবে, এই যে আমি এখানে লিখলাম 1 + 2i, এটা হচ্ছে একটা জটিল সংখ্যা। এই i এর ব্যাপারটা কি একটু আগে আমরা ক্লিয়ার করে আসছি, ওই যে i = √(-1), ঠিক আছে, ওই ইমাজিনারি যে ওই ব্যাপারটা পড়ছে। আর এটা i না, এটা হচ্ছে 1, i আর 1 একই রকম লাগতেছে। একটা জটিল সংখ্যার মধ্যে কি কি থাকে, একটা জটিল সংখ্যা কি থাকে দেখো, 1, এই 1টাকে সবসময় আমরা দেখে আসছি কি
যখন আমরা একদম ছোটবেলা থেকে পড়ালেখা করতেছি 1 2 3 4 এগুলো আমাদেরকে পড়াইছে, দ্যাট মিনস আমরা পৃথিবীতে যতগুলো সংখ্যা দেখতেছি সবগুলা কি বাস্তব সংখ্যা। তাহলে একটা জটিল সংখ্যার মধ্যে দুইটা অংশ থাকে, একটাকে আমরা বলবো বাস্তব অংশ, বাস্তব অংশ। এগুলোর অনেক অ্যামেজিং ক্যালকুলেটর হ্যাকস আছে, 10 সেকেন্ডে এগুলো এমসিকিউতে সলভ করতে পারবা। এটাকে আমরা বলবো যে বাস্তব অংশ। আর 2i যেটা, এই পুরাটাকে আমরা বলবো কাল্পনিক অংশ, ঠিক আছে, ইজি। এখানে এটাকে কাল্পনিক অংশ কেন বলতেছি, কারণ এখানে এই যে আই আছে, এখানে কাল্পনিক বলতেছি না কেন, এখানে কোনো আই নাই, এটাকে আমরা বলতেছি কি কাল্পনিক অংশ। ওকে, সো এটাকে আমরা বলতেছি কি বাস্তব অংশ, আর এটাকে বলতেছি আমরা কাল্পনিক অংশ। আজকে ম্যাজিক দেখাচ্ছি না, আজকে একটু লাইটিং ট্রেনিং কেমন জেনে আসতেছে, নেক্সটে দেখাবো। আচ্ছা, 1 হচ্ছে কি 1 না, এখানে যাই থাকুক। সো এটাকে আমরা যদি প্রকাশ করি, এটা তো আমরা সংখ্যা দিয়ে দিলাম, এভাবেও দিতে পারি x প্লাস iy দিয়ে। দ্যাট মিনস একটা অংশ থাকবে আমার বাস্তবের, একটা অংশ থাকবে আমার কাল্পনিকের, ঠিক আছে। তো এটা দিয়ে মেইনলি হচ্ছে একটা জটিল সংখ্যা গঠিত। আমরা চাইলে এটাকে ধরে নিতে পারি যে z সমান 1 প্লাস 2i, যে কোনো কিছু থাকতে পারে। এটা যে এমনই থাকবে এটা কোনো কথা না, এখানে 3 4 -3 4, তারপর এখানে -8 -6 যা মন চাই দিতে পারে, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা না। বাট এটা আমাদের বুঝতে হবে যে এটাকে আমরা একটা জটিল সংখ্যা বলতেছি। এখানে একটা জটিল সংখ্যার মধ্যে কি কি থাকবে, একটা বাস্তব অংশ থাকবে, একটা কাল্পনিক অংশ থাকবে। আচ্ছা, তো এইটাকেই যদি আমরা একটা গ্রাফের মধ্যে প্রকাশ করতে চাই, গ্রাফের মধ্যে কিভাবে প্রকাশ করতে পারি, দেখো এই জায়গাটা মুছে দিই, এখানে গ্রাফ আঁকতে হবে। একটা গ্রাফ যদি আঁকি, এই যে ধরো এটা হচ্ছে আমাদের y অক্ষ, ছোটবেলা থেকে পড়ে আসছো, সো আমরা এখানে নাম দিব y। আচ্ছা, এটাও টেনে নিই, y, এখানে দিলাম ও y প্রাইম, আর এখানে আমরা নাম দিতে পারি x ও x প্রাইম। এগুলো ছোটবেলার পড়ালেখা। ওকে, এখন দেখো এই যে আমাদের x অক্ষে যেটা দেখতেছো, আমরা সব সময় এই x অক্ষ বরাবর বাস্তবটা বসাবো এবং y অক্ষ বরাবর আমরা কাল্পনিকটা বসাবো। সহজ কথায় তুমি এটাকে এভাবে বলতে পারবা যে x হচ্ছে বাস্তব সংখ্যার যে বা বাস্তব অংশের যে অক্ষটা, আর y অক্ষটা হচ্ছে কি কাল্পনিক অংশের যে অক্ষটা, এটা বলতে পারবা ক্লিয়ারলি। আচ্ছা, তাহলে দেখো আমাদের এখান থেকে কি থাকতেছে, আমরা যদি এটাকে বসাইতে চাইতাম, কিভাবে বসাইতাম, বাস্তব অংশ বরাবর আমাদেরকে এক ঘর যাইতে বলতেছে। ছোটবেলা থেকে গ্রাফ পড়ে আসছো, আমি একবার একটা ক্লাস 6 এর স্টুডেন্টকে গ্রাফ পড়াইছিলাম, বুঝছো, ওই আয়ত লেখো না কি জানি একটা, আমার পুরো মাথা হ্যাং হয়ে গেছে, মানে এরপর থেকে ওরে আর পড়াই নেই, ঠিক আছে, ছোটবেলায়। আচ্ছা, তাহলে দেখো আমরা এক ঘর বাস্তব অংশের দিকে যাব, 100 ঘর হচ্ছে আমাদের বাস্তব। তো আমরা যদি এটা বসাইতে চাইতাম, আমাদের এক ঘর পর্যন্ত যাইতে হইতো এইদিকে। ধরো এখানে এক ঘর, আমি এটা ফ্রি হ্যান্ডে ড্র করতেছি, চাইলে এটা গ্রাফে আঁকতে পারো, তবে আর্গান ডায়াগ্রাম আঁকার জন্য হচ্ছে তুমি ফ্রি হ্যান্ডে ড্র করতে পারো। আর কাল্পনিক অংশের দিকে আমাকে 2 ঘর যাইতে হবে। ধরে নিলাম আমার এখানে এক, এখানে এক, তাহলে আমি এই পর্যন্ত গেলে আরেকটা, ঠিক আছে, 2, মানে এখানে এক গেলাম বাস্তব অংশের দিকে, আর এদিকে কাল্পনিকের দিকে আমি আরেক ঘর গেলাম। তাহলে আমি এখানে একটা পয়েন্ট পাচ্ছি, সেটা হচ্ছে কি 1,2। কোনো অসুবিধা আছে নাই, কারণ এটা হচ্ছে 1, ওর জন্য এদিকে গেলাম, এটা এই বরাবরই থাকবে, আমি এটা বুঝার সুবিধার্থে জাস্ট উপরে একটা লাইন টানছি। তাহলে 1,2, এটাকে আমরা একটা নাম দিয়ে দিতে পারি, এটা একটা পয়েন্ট, সো আমরা নাম দিয়ে দিলাম পি। এই পয়েন্টটা কার, এটা বোঝানোর জন্য আমরা একটা ইকুইভ্যালেন্ট চিহ্ন দিতে পারবো। এই পয়েন্টটা হচ্ছে 1 প্লাস 2i এর জন্য, দ্যাটস ইট, এটাই আর্গান ডায়াগ্রাম, বুঝছো? আচ্ছা, তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদেরকে বলতেছে 1 প্লাস 2i জটিল সংখ্যাটিকে আর্গান ডায়াগ্রামে উপস্থাপন করো। বইতে দেখবা যে প্রায় 7-8টার উপরে ম্যাথ আছে, আর্গান ডায়াগ্রামে প্রকাশ করো, আর্গান ডায়াগ্রাম প্রকাশ করো। আর আমি যে বইটা দিব ওইটা ফলো করার ট্রাই করবা, আগে ওইটা মাস্ট করবা। মানে ওটাকে আমি মাস্ট কেন বলতেছি, আমি লিখছি বলে মাস্ট বলতেছি না। আর ওইখানে হচ্ছে তোমার যত রকমের রাইটারের বই আছে বাংলাদেশে, মোটামুটি যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষাতে আসছে, ইনফ্যাক্ট সৃজনশীলে পর্যন্ত যেগুলো আসে ওগুলোকে আমি কাট করে করে একই সাথে একই নিয়মের গুলো রাখছি। আর তাছাড়া আমি তোমাদেরকে যখন আমরা ইম্পর্টেন্ট ম্যাথের মধ্যে ঢুকবো প্রত্যেকটাতে সাজেশনও দিয়ে দিব কোন টাইপের ম্যাথগুলো ইম্পর্টেন্ট। ওকে, আর আমার যে ত্রিকোণমিতি যারা করছো তারা জানো যে ওখানে নোটগুলোর মধ্যে অলরেডি সবগুলোরই সাজেশন দেওয়া ছিল, মানে আমি ক্লাসের সাথে সাথে সাজেশন দিয়ে ফেলছি। এখন তো বোর্ডে তো দেখাতে পারতেছি না, সো এটা ইয়ে থেকে দেখে নিও, নোটটা থেকে দেখে নিও। আচ্ছা, আর নোটটা কালকে সকালের মধ্যে পেয়ে যাবা, আই হোপ সো। ওকে, তাহলে দেখো এটাই আমার আর্গান ডায়াগ্রাম। যাই থাকুক, যেমনি বসাইতে বলুক, ধরো তোমাকে বললো যে 3,4 কিভাবে বসাবা, এদিকে 3 ঘর যাবা, এদিকে 4 ঘর যাবা, ডান, একটা পয়েন্ট পাবা, তুমি তোমার মতো ধরে নিবা এটা হচ্ছে 3,4, তাহলে এটা হচ্ছে 3 প্লাস 4i, যেভাবে ইচ্ছে সেভাবে দেখ। ওকে, তাহলে দেখো আমরা এটাকে একটু কথা দিয়ে যদি লিখি, আমরা এভাবে লিখবো, x ও x প্রাইম হচ্ছে বাস্তব সংখ্যার অক্ষ এবং y ও y প্রাইম হচ্ছে কাল্পনিক সংখ্যার অঙ্ক, কাল্পনিক সংখ্যার অক্ষ। তাহলে এই জটিল সংখ্যা 1 প্লাস 2 এর অবস্থান নির্ণয়ের জন্য ও x এর ধনাত্মক দিকে আমরা 1 ঘর যাব, এরপর কাল্পনিক দিকে হচ্ছে আমরা 2 ঘর গেলে যে বিন্দুটা পাবো এটাই হচ্ছে আমাদের কি
কি বলা যায় ওই তো আর্গান ডায়াগ্রামে যে প্রকাশটা আর কি, ঠিক আছে, বা হচ্ছে 1 + 2i এর অবস্থানটা ক্লিয়ার। তাহলে এটাই হচ্ছে আমার আর্গান ডায়াগ্রাম। এখন এখানে তো কমেন্টে তো আমাকে এইকে দেখাইতে পারবা না, আমি তোমাকে একটা চেঞ্জ করে দিই। ধরো আমি তোমাকে দিলাম -2, এটা আমাকে একটু জানাও, -2 + 3i এটার অবস্থানটা কোন ঘরটাতে পড়বে, কোন কোয়াড্রেন্টটাতে পড়বে, এটা আমাকে একটু কষ্ট করে কমেন্টে জানাও। -2 + 3i, তাহলে বুঝছো যে এই জিনিসটা আমি বুঝবো। আই পড়ে যাচ্ছে। সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে শিওর? দ্বিতীয়, ওকে, তাহলে আমিও ধরে নিচ্ছি এটা দ্বিতীয়তেই পড়বে। আচ্ছা, লেখাগুলো দেখতে একটু কষ্ট হচ্ছে আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা হ্যাঁ, এটা দ্বিতীয়তেই পড়বে। কেন দ্বিতীয়তে পড়বে এটা বলে নি। -2 2 ঘরের দিকে যাবে, প্লাস 3i 2 ঘরের দিকে গেলা, 3 ঘর ওই দিকে গেলা, তাহলে এটা তুমি পাচ্ছ কত, -2, 3। তাহলে এটা হচ্ছে তোমার সেকেন্ড ঘরটা, নাম দিয়ে দিতে পারো পয়েন্ট পি, আর এটার ইকুইভ্যালেন্ট দিয়ে দিতে পারো -2 + 3i। ডান। আচ্ছা, তাহলে এটা আমি মুছে ফেলতেছি। আর্গান ডায়াগ্রাম রিলেটেড আরো কি কি ম্যাথ আসতে পারে আমি তোমাকে এটা একটু বলি। আমার কোশ্চেনটাতে গেলে পেয়ে যাবো। কোশ্চেনটাতে হচ্ছে তোমার দিতে পারে 3 - 4i দিতে পারে, 3 - 4i দিতে পারে, দেন হচ্ছে তোমার -4 - 5i দিতে পারে, দেন হচ্ছে তোমার 5i দিতে পারে। জোস একটা কোশ্চেন। এটা আমাকে বলো 5iটা কোথায় হবে, 5iটা কোন জায়গায় হবে? এটা কিছু নাই এখন। আমাদের তো সবগুলাতে বলে আসছিলাম কি, ঠিক আছে। আচ্ছা 5iটা কেউ বলতে পারবা? আর্গুমেন্ট পড়ায়নি তো এখনো। শাহরিয়ার সিয়াম, আমি আজকে থেকে হচ্ছে এটা নতুন একটা চ্যাপ্টার শুরু করছি, জটিল সংখ্যা। আচ্ছা, এটা হচ্ছে একজন বলছে ওয়াই অ্যাক্সিসের উপর হবে, জোস অস্থির, ঠিক আছে। তাহলে দেখো এটা কেন ওয়াই অ্যাক্সিসের উপর হবে। আমাদের একটা জটিল সংখ্যার মধ্যে একটা বাস্তব অংশ থাকে, একটা কাল্পনিক অংশ থাকে। এটা তো পুরোটাই কাল্পনিক, তাহলে এখানে বাস্তবটা কোথায়? এখানে বাস্তবটা নাই, মানে এখানে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। সো 0 + 5i, এখানে ধরে নিবে বাস্তবটা 0। সো 0,5 তুমি কোথায় বসাবা? ছোটবেলায় বিন্দু বসানো শিখছো, 0,5 তুমি 0 আর এদিকে 5 পর্যন্ত যাবা, ঠিক আছে। সো তুমি 0,5 তোমার এখানের মধ্যেই হবে, ঠিক আছে। সো ওয়াই অ্যাক্সিসের উপরেই হবে পয়েন্টটা, ওকে। সো এই টাইপসের ম্যাথগুলো আশা করি পারবা। এখন আমরা সবচাইতে ইম্পর্টেন্ট জায়গা মডুলাস আর্গুমেন্টে চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। আচ্ছা, মডুলাস আর্গুমেন্টের যে ব্যাপারটা, ঠিক আছে, এখান থেকে মোটামুটি ধরতে পারো যে একটা এমসিকিউ আসবে, বাট তোমার বেসিকটা পুরোপুরি ভালো মতো জানতে হবে, এরপর আমরা ম্যাথটা ইজিলি করতে পারবো। আচ্ছা, তো আমরা এটা ক্লিয়ার করে দিই এবং আমরা টাইপ 1 দেখে ফেললাম আর্গান ডায়াগ্রামের। টাইপ 1 এর মধ্যে আর্গান ডায়াগ্রামের সাথে হচ্ছে মডুলাস আর্গুমেন্ট, কারণ তুমি বিন্দু বসাইতে পারলেই তো তুমি ইয়া করবা। আচ্ছা ক্লিয়ার। এখন আমরা যে কনসেপ্টটা পড়বো সেটা হচ্ছে একটা কনসেপ্ট, সেটা হচ্ছে মডুলাস আর্গুমেন্টের। এটা টাইপ 1 এর মধ্যেই, ওর সাথেই মডুলাস আর্গুমেন্ট। এগুলো আবার কি জিনিস? মডুলাস আর্গুমেন্ট, আমরা ধরো একটা চিত্র আঁকি, ঠিক আছে। ধরো আমরা এখানে একটা চিত্র আঁকতেছি এমন টাইপসের, এখানে তাহলে লেখা যাবে এদিকে আঁকি, এতটুকু পর্যন্ত তো দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের, ধরো এটা আমি নামগুলো দিচ্ছি না, এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম। এখানে ধরো আমরা একটা পয়েন্ট কনসিডার করলাম, এই হচ্ছে আমাদের সেই পয়েন্টটা, ঠিক আছে। এই পয়েন্টটার আমরা একটা নাম দিলাম, পি দিলাম, ধরো এক্স কমা ওয়াই। এই এক্স কমা ওয়াই তুমি কিভাবে পাচ্ছ? আজব ব্যাপার তো। এই এক্স কমা ওয়াই তুমি পাচ্ছ, তুমি এক্স অক্ষ বরাবর, আচ্ছা নাম দিয়ে দিই, কেমন কেমন লাগতেছে। এই এক্স তুমি পাচ্ছ, এই বরাবর তুমি এক্স পর্যন্ত মুভ করছো, এখান থেকে তুমি এক্স পর্যন্ত ধরে নাও, এটা হচ্ছে এই বরাবর, তো আমি ধরে নিচ্ছি এখানে তুমি এক্স পর্যন্ত মুভ করলা। এরপরে তুমি ওয়াই পর্যন্ত ওইদিকে যাওয়ার পরেই না তুমি এই পয়েন্টটা পাইছো, তাই না? আমি এটা এদিকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নেই, আমি একটু সাইডে আছি বুঝার সুবিধার্থে। এক্স পর্যন্ত এদিকে গেলা, নিচে না আবার এই বরাবরই আর কি, এক্স পর্যন্ত এদিকে গেলা, আবার ওয়াই পর্যন্ত এদিকে যাওয়ার পর দেন তুমি এই পয়েন্টটা পাচ্ছ, পি এক্স কমা ওয়াই। আচ্ছা, এইটাতে এখন আমাদের এটাকে আমরা এই ডিসটেন্সটাকে বলতেছি এক্স, এই ডিসটেন্সটাকে বলতেছি ওয়াই। আর এখান থেকে আমরা যেটা বলতে পারবো, এটা আমি একটা কালি দিয়ে দিই, এই ডিসটেন্সটাকে আমরা বলবো যে মডুলাস। এটাকে আমরা সাধারণত আর দিয়ে বা
অনেকে হচ্ছে জেড দিয়ে প্রকাশ করে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের আরেকটা, সেটা হচ্ছে মডুলাস। ওকে, তো আমরা এখানে একটা কোণ পাচ্ছি, দেখো XOP, ঠিক আছে? এই যে কোণটা, এই কোণটাই হচ্ছে আমাদের আর্গুমেন্ট। দ্যাট মিনস হচ্ছে এই যে থিটার মানটা, এটাই হচ্ছে আমাদের আর্গুমেন্ট। আর্গুমেন্ট ক্যালকুলেশনের সময় কোয়াড্রেন্টটা একটু খেয়াল রাখবা, কোয়াড্রেন্টটা আমি ক্লিয়ার করে দিব এখানে, এটা নিয়ে প্যারা নিও না, ঠিক আছে? তো এটাই হচ্ছে মোটামুটি আমাদের একটা স্ট্যান্ডার্ড চিত্র। আচ্ছা, এখন আমরা একটা জানি যে ওই যে সরলরেখায় পড়াছিলাম ছোটবেলায় ফার্স্ট ইয়ারে থাকতে, আমরা পড়াছিলাম কি x ইকুয়াল টু আর cos থিটা, কার্টেসীয় থেকে পোলারের যে কনভার্সনের সময় পড়ছিলাম, y ইকুয়াল টু আর sin থিটা। দেখা যাচ্ছে নাকি লেখাগুলো? দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা যদি এই কাজটা করতাম, ধরো আমি এটাকে কি করলাম, x কে আমি স্কয়ার করে দিলাম, কেন করব বলতেছি, প্লাস y কে আমি স্কয়ার করে দিলাম, করার পরে দ্যাট মিনস আমি এক পাশে তো শুধু স্কয়ার করতে পারবো না, আমাকে স্কয়ার করলে তো দুই পাশেই করতে হবে। দ্যাট মিনস আমি এই পাশেও স্কয়ার করতেছি, এই পুরাটার সাথেও স্কয়ার করতেছি। সো পুরাটার সাথে স্কয়ার করলে কিন্তু আর এর সাথেও স্কয়ার হয়, cos থিটার সাথেও স্কয়ার হয়, তাই না? সো আমরা এটা লিখে ফেলবো, আর স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস এই যে মাঝখানে প্লাস, এটাকেও আমি যদি স্কয়ার করি পুরা, কারণ আমি y কে স্কয়ার করছিলাম, আর স্কয়ার sin স্কয়ার থিটা হয়ে যাবে। লিখে ফেলি, আর স্কয়ার sin স্কয়ার থিটা, হোয়াইট বোর্ডে পড়াই তো চোস। ওকে, তাহলে এখান থেকে আর স্কয়ার কমন নেওয়া যায়, নিয়ে ফেলি, অসুবিধা কি? আর স্কয়ার কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকবে কি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। ওকে, তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এটা মানে আমরা জানি 1, তাহলে আমরা এটার সমান 1 লেখা যায় কথা, না লেখা হয় কি কথা? তাহলে আমরা পেয়ে যাচ্ছি ইকুয়াল টু আর স্কয়ার, কি সমান আর স্কয়ার পাচ্ছি, আমরা যদি লিখি আর স্কয়ার সমান পাচ্ছি x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি আর সমান রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। ওকে, তাহলে আমরা এখান থেকে মডুলাসের পুরো ব্যাপারটা বুঝে ফেললাম। সো মডুলাস ক্যালকুলেশন করতে দিলে চোখের পলকে আমরা মডুলাস ক্যালকুলেশন করে ফেলতে পারবো, ঠিক আছে? সো এটা একটু লিখে নিতে পারো। হ্যাঁ, আসলেই অধ্যায়ের নামটা জটিল সংখ্যা না দিয়ে সহজ সংখ্যা দিতে পারতো, অস্থির চ্যাপ্টার। আর আচ্ছা, জটিল সংখ্যা থেকে দেখবা যে বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো খুলবা, সবচেয়ে বেশি এমসিকিউ আসছে হচ্ছে জটিল সংখ্যা থেকে। মানে এটা হচ্ছে পরীক্ষাতে সবচেয়ে ভালো মতো মার্ক তোলার জন্য জটিল সংখ্যা থেকে সবচেয়ে বেশি এমসিকিউ দেয়। তুমি একটা জিনিস চিন্তা করো, ধরো জটিল সংখ্যা থেকে 4টা এমসিকিউ দিল, তুমি 4টা এমসিকিউ যদি 10 সেকেন্ডে দাগাই ফেলতে পারো, ক্লাস নিব, লাস্ট ক্লাসটা এমসিকিউ নিব, তাহলে তোমার 40 সেকেন্ডের মধ্যে জটিল সংখ্যা শেষ। 4টা এমসিকিউ কতগুলো টাইম সেভ হয়ে যাবে। শুধু জটিল সংখ্যা না, মোটামুটি সবগুলো চ্যাপ্টারই এরকম ক্যালকুলেটর প্রেস করে হচ্ছে নরমাল যে ক্যালকুলেটর সেটা প্রেস করে করা যায়। আচ্ছা, এটা একটু লিখে রাখো কষ্ট করে, নাহলে হচ্ছে হারাই যাবে, বা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। আচ্ছা, আমি একটা কাজ করি, একটু ক্যামেরাটা দেখি, ধরো সাইডে জায়গা আছে তো লেখা যাবে। এই তো এই সেটটা তো লেখা যাবে। ডান, ওকে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, ওই সাইডে এখন জায়গা আছে, এখন লেখা যাবে। এটা হচ্ছে আমাদের মডুলাসের যে ব্যাপারটা, ঠিক আছে? এটাকে আমরা বলবো মডুলাস। আর এক্স ওয়াইটা কি? এটাকে আমরা বলতেছি মডুলাস, আর এক্স ওয়াইটা হচ্ছে আমাদের এই যে এক্স আর এই যে ওয়াই, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ঘটনা। পুরো তো দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। এখন আমরা শিখবো আর্গুমেন্ট জিনিসটা কি, ঠিক আছে? আচ্ছা, আর্গুমেন্টটা কিভাবে পড়ানো যায়? আর্গুমেন্টটা পড়ানো যায় এই যে আমাদের এই কোণের ব্যাপারটা আমাদেরকে দেখতে হবে। সো আর্গুমেন্টটা পড়ানো যায় এইভাবে। আমরা ছোটবেলায় পড়াচ্ছি এমন, ওই যে ত্রিকোণমিতিতে কি পড়াচ্ছিলাম? ট্যান থিটা সমান ছিল লম্ব বাই ভূমি, ওটাকে আমরা পড়তাম হচ্ছে টেরালম্বা ভূত দিয়ে, ঠিক আছে? টেরালম্বা ভূত মানে হচ্ছে ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। সো আমরা লিখলাম যে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। এটা যদি থিটা হয়, থিটার বিপরীতটা হচ্ছে লম্ব। সো থিটার বিপরীতটা যদি লম্ব হয়, আমরা এটাকে কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি y, লম্ব লিখে ফেললাম, ডিভাইডেড বাই ভূমি। ভূমি কে? ভূমি হচ্ছে x। এটা কিন্তু এখানে নিচে না, এটা কিন্তু এর সাথেই বুঝার সুবিধাটা আমি দিছি। তাহলে tan থিটা সমান y ডিভাইডেড বাই x। আমাদের তো tan থিটা নিয়ে মাথা রাখা না, আমাদের তো মাথা ব্যথা থিটা নিয়ে। তাহলে আমরা লিখতে পারবো যে এখান থেকে বা থিটা সমান tan ইনভার্স y বাই x। ক্লিয়ার? এখানে একটা অ্যাবসলিউট চিহ্ন দিতে পারো, কারণ এখানে আমরা পজিটিভ গুলা নিয়ে হিসাব নিকাশ করব, ঠিক আছে? তাহলে সবগুলাতেই তোমার বুঝতে সুবিধা হবে। ওকে, দেখা যায়? দেখা যায়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের আর্গুমেন্টের যে ব্যাপারটা, থিটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আর্গুমেন্টের যে ব্যাপারটা, এটা।
এই দুইটা কাজে লাগাই কতগুলো যে ম্যাথ আছে বইতে, জাস্ট আনবিলিভেবল রকমের ম্যাথ আছে। সো এটা তো লিখে ফেলছো, এটা নিয়ে তো কোনো মাথা ব্যথা না। এখন আমরা ওই আর্গুমেন্টটা নিয়ে আরেকটু মাথা ব্যথা করি, ঠিক আছে? আচ্ছা, কোয়াড্রেন্টের ব্যাপারটা একসাথে বলে দিই। দেখো আমাদের এখানে, আমি এটা কোথায় লিখবো, জায়গা কোথায়? আচ্ছা, এটা তো লিখে ফেলছো, এটা আমি মুছে ফেলি, এই অংশটা। আচ্ছা, এটাও লিখে ফেলছো, দেন এটাও আমাদের লাগতেছে না, এই জায়গাটাকে আমরা ইউটিলাইজ করতে পারবো। ও, আরেকটা ব্যাপার, ইঞ্জিনিয়ারিং কার কার পড়ার ইচ্ছা আছে একটু আমাকে বলো তো। ইঞ্জিনিয়ারিং কার কার পড়ার ইচ্ছা আছে? ওয়াও, আসসালামু আলাইকুম রাকিব ভাইয়া, হোয়াইট বোর্ড নিয়ে চলে আসলাম। ওকে, আচ্ছা, ইঞ্জিনিয়ারিং পড়ার সময় কঠিন না? পারবা? কঠিন না, অনেক ইজি। তোমাকে একটা জিনিস শিখাবে যে একটা জায়গার প্রপার ইউটিলাইজেশন। যেমন ধরো একটা রিপোর্ট লিখছো তুমি 15-20 পেজে, ঠিক আছে? সব জায়গায় শিখায় কিনা জানি না, আমাদেরকে শিখায়। ওই জিনিসটা তুমি কিভাবে এক পেজের মধ্যে লিখতে পারবা, ঠিক আছে? এত বড় একটা রিপোর্ট দিয়ে দিবে, বলবে 1 পেজের মধ্যে লেখার জন্য। ক্লাস টেস্ট নিবে, তোমাকে দেখবা যে একটা ছোট খাতা দিবে 2 পেজের, 1 পেজের, বলবে যে এটার মধ্যে পুরো আনসারগুলো লেখার জন্য, ঠিক আছে? একটা ইঞ্জিনিয়ার হওয়া মানে তুমি রিসোর্সটাকে প্রপার ইউটিলাইজ করবা। আমার দেখানোর ইচ্ছা আছে, আচ্ছা দেখাবো পরে, এখানে একটা হচ্ছে ব্যাপার স্যাপার আছে, দেখাবো। আচ্ছা, এটা আগে আমরা পড়ি, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে তোমাদের প্রপার ইউটিলাইজেশনটা শিখতে হবে। যেমন আমি এখানে জায়গার মধ্যে বারবার ইউটিলাইজ করতেছি একই জায়গার মধ্যে। ওকে, আর ইঞ্জিনিয়ারিং এর মধ্যে যারা পড়ার টার্গেট আছে, একটু ভালো মতো পড়ালেখা করো, কজ এইচএসসিটাই হচ্ছে তোমার একটা সুযোগ। এইচএসসিতে যদি এটা হারাই ফেলো, এইচএসসি পরীক্ষা কিন্তু 5 বার দেওয়া যায় একটা রেজিস্ট্রেশন কার্ডে, জানো? কিন্তু 5 বার দেওয়ার আশা কখনো চিন্তা করিও না। আবার অনেকের কাছে মনে হইতে পারে যে আমি এইচএসসিতে একবার খারাপ করছি, সেকেন্ড বার দিব, সেকেন্ড বার দিতে পারে, এরকম অনেক, মানে এরকম মোটিভেশন খুব কম মানুষেরই থাকে। কারণ দেখবা যে তোমার মোটামুটি পড়তে পড়তে একটা টাইমে হচ্ছে যে আগ্রহ হারাই ফেলে। সো সেকেন্ড টাইম দিয়ে আমি দেখি নাই তেমন খুব সাকসেস পাইছে, ফার্স্ট বারে ট্রাই করো। আবার অনেকের আমি দেখছি যে বিভিন্ন জায়গাটায় কমেন্ট করো যে ইয়ার ড্রপ টপ দিবা, এগুলো নিয়ে চিন্তা করিও না। আমি যদি আমার কথা বলি, এটা হচ্ছে চাপা মারতেছি না, আমার কথা হচ্ছে আমি লাস্টে হচ্ছে আমার ফার্স্ট ইয়ারে তেমন কোনো পড়ালেখা হয় নাই। টেস্টের পরে লাস্টের 2 মাস মাত্র পড়ছি, অমানবিক পরিশ্রম করছি, ঠিক আছে? টেস্টের পরে লাস্টের 2 মাসে, ওই 2 মাস পরে হচ্ছে আমি গোল্ডেন এ প্লাস পাইছি চিটাং বোর্ডে। আমি চিটাং স্টুডেন্ট, সো চিটাং বোর্ডে হচ্ছে 79th হয়েছি, 79তম। ওই লাস্টের 2 মাস মানে কষ্ট করলে করা যায়। তোমাদের এখনো হাতে 5-6 মাসের মতো টাইম আছে, চাইলে ডেফিনেটলি এই টাইমটাকে কাজে লাগালে একটা ভালো রেজাল্ট আনতে পারবা। তুমি যদি চিন্তা করো যে আমি এখন পরে কিছু করতে পারবো কিনা, আমি বলবো যে আমার থেকে অনেক ভালো জায়গায় আসো, ঠিক আছে? আর আমাদের সময় পুরো সিলেবাস ছিল, পুরো সবগুলাই পড়তে হয়েছে লাস্টের 2 মাসে। আরো বিশাল ট্র্যাজেডি ছিল, অনেক সময় বলছি ওই জিনিসগুলো, আর অনেক বিশাল ট্র্যাজেডি ছিল। মোটামুটি ওই 2 বছর মিলে যা নোট করছি, একবার একটা জায়গায় ঘুরতে গেছি, চিটাংয়ে স্বাধীনতা কমপ্লেক্স একটা জায়গা আছে, চিনবা হয়তো অনেকে, ঘুরতে গেছি, ওইখানে সিএনজির পিছনে নোটগুলো সব ফালাই চলে আসছি। ওই 2 বছরে যা পড়ছি ওইটাও গেছে, লাস্টে শেষ টাইমটাতে হচ্ছে আর কি পড়তে হয়েছে, কিছু করার ছিল না। লাস্টে হচ্ছে একটু সেন্স ফিরছে আর কি। অনেকে এখনো দেখবা যে অমুক জায়গায় যাচ্ছে, তমুক জায়গায় যাচ্ছে, ঘোরাফেরা করতেছো, এভাবে এভাবে টাইমগুলো নষ্ট করে ফেলতেছো, বাট একটা টাইমে সাফার করবা, ঠিক আছে? সবাই করে। ওকে, তাহলে দেখো এখন আমরা পরের দিকে ব্যাক করে আবার মডুলাস আর্গুমেন্টের ব্যাপারটা শিখলাম। এখানে আমাদের কিছু আর্গুমেন্টের ক্যালকুলেশনে যাইতে হবে। ক্যালকুলেশনটা আমি তোমাদেরকে আগে শিখাই দেই। আচ্ছা, আর্গুমেন্টের ক্যালকুলেশনটা তোমাদেরকে আগে শিখিয়ে দেয়। আর্গুমেন্টটা হচ্ছে আমাদেরকে কোয়াড্রেন্টের হিসাব করতে হবে। আর্গুমেন্টের সাথে একটা জিনিস স্টার মার্ক দিয়ে রাখো, এখানে হচ্ছে আর্গুমেন্টটা হিসাব করার সময় তোমাকে কোয়াড্রেন্টটা খেয়াল রাখতে হবে। আর্গুমেন্টটা হিসাব করার সময় কোয়াড্রেন্ট খেয়াল রাখতে হবে, কোয়াড্রেন্ট অবশ্যই বিবেচনা করতে হবে। এটা আমি অনেকজনকে দেখছি ভুল করে, এই জন্য আমি এটা এখানেই দিয়ে দিচ্ছি। কোয়াড্রেন্ট অবশ্যই বিবেচনা করতে হবে। কোয়াড্রেন্ট অবশ্যই বিবেচনা করতে হবে, মাস্ট। আচ্ছা, আর লাইটিংটা নেক্সট ডে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, অনেকগুলো লাইট আছে, 4টা লাইট জ্বলতেছে রুমে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কোয়াড্রেন্ট অবশ্যই বিবেচনা করতে হবে, এটা খেয়াল রাখবা। কোয়াড্রেন্ট কিভাবে হিসাব করবো দেখো, জানো কোয়াড্রেন্ট ধরো, আচ্ছা এটা আমি এখানের মধ্যে লিখে, এটা লাগবে না। আচ্ছা, এখান থেকে দেখো আমরা যে কাজটা করতেছি, আমরা 4টা চিত্র কনসিডার করব। প্রথমে এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য, এরপর আমরা একটা চিত্র কনসিডার করি, সেটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য। আমরা আরেকটা চিত্র কনসিডার করব যেটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টের জন্য। আমরা আরেকটা চিত্র কনসিডার করব যেটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টের জন্য। ওকে, তো ফার্স্ট কোয়াড্রেন্টে যে থিটার মানটা, সেটা থিটাই থাকে, এটা অসুবিধা না, ঠিক আছে? সেকেন্ড কোয়াড্রেন্টে গিয়ে ধরো এই যে আমার যে থিটার মানটা,
সেকেন্ড কোয়াড্রেন্টটা আমরা জানি থিটার ক্যালকুলেশনটা কিভাবে করতে হয়। সেকেন্ড কোয়াড্রেন্টটা হচ্ছে আমরা লিখি এখান থেকে হচ্ছে পাই মাইনাস থিটা, দ্যাট মিনস হচ্ছে পুরো পাই মাইনাস থিটা। এরপর থার্ড কোয়াড্রেন্টে যে হিসাবটা, এই জায়গা থেকে হচ্ছে একটা জিনিস দেখাই। থার্ড কোয়াড্রেন্টের যে হিসাবটা, এটা থার্ড কোয়াড্রেন্টে এবং এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে। এটা কি বসাচ্ছে, এটা হচ্ছে ধরো একটা পয়েন্ট আমার দেওয়া আছে, যে যেমন পয়েন্ট দেওয়া ছিল এখান থেকে আমরা মডুলাসটা হিসাব করতাম, এখানে আমাদের মডুলাসটা হিসাব করতে কোনো সমস্যা হবে না। পয়েন্টে আমরা মডুলাস চোখের পলকে করে ফেলতে পারবো, বাট আর্গুমেন্টটাতে একটু ঝামেলায় পড়তে পারে, এই জন্য এটা বলতেছি। এখন এই যে এই পয়েন্টটা যেখানে দিচ্ছে, দ্যাট মিনস একটা ব্যাপার আছে, ভেক্টর চ্যাপ্টারে পড়ে আসছে অনেকে ফিজিক্সে, আমি এটা বিশ্বাস করি। ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে এরকম দুইটা কথা ছিল। কি কি ছিল? ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এটাকে যদি আমরা ইংরেজিতে বলি, কথাটা ছিল এমন, অ্যান্টি ক্লকওয়াইজ একটা ছিল ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর একটা ছিল ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে। সো আমি এটাকে সংক্ষেপে লিখি, অ্যান্টি ক্লকওয়াইজ লিখি। অ্যান্টি ক্লকওয়াইজ যদি লিখি, আর একটা হচ্ছে ক্লকওয়াইজ, সংক্ষেপে লিখতেছি সিএল কে দিয়ে, ঠিক আছে? যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে সেটা কি হবে? পজিটিভ হবে, এটা তোমরা জানো অনেকে। আর ক্লকওয়াইজ হলে নেগেটিভ হবে, ঠিক আছে? আচ্ছা, তো এই ঘূর্ণনটা আমার বেসিক্যালি ছিল অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ এগুলো শুনে অনেকে পাজল হয়ে যায়। সহজ কথা হচ্ছে, ঘড়ি আছে না, আমার ওই দেয়ালা আছে, ঘড়ি কিভাবে ঘুরে, ঘড়িকে কখনো এভাবে ঘুরতে দেখছো? 3টা থেকে 2টা বাজছে, 2টা থেকে 1টা বাজছে, 1টা থেকে 12টা বাজছে, 12টা থেকে 11টা বাজছে, না। দ্যাট মিনস হচ্ছে তোমার এটা অ্যান্টি ক্লকওয়াইজ বল, মানে ঘড়ি যেভাবে ঘুরে তার বিপরীত দিকে, ঘড়ি যেভাবে ঘুরে তার বিপরীত দিকে, দ্যাট মিনস এটাকে আমরা বলবো অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে? এখন আমরা হিসাব করব, মুখ্য আর্গুমেন্ট হিসাব করার জন্য কোন দিকে গেলে আমরা সবচাইতে কাছে পাবো, ঠিক আছে? মানে সবচাইতে শর্ট ডিস্টেন্সটা হবে। এখান থেকে দেখো, ধরো আমি যদি এই থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমি যদি এভাবে যাইতাম, এভাবে যদি যাইতাম, এটার আমার কোনটা কত হইতো তুমি চিন্তা করো তো। এটা তো মাস্ট 180 ফিল আপ করতেছে, আর এই এখানে হচ্ছে তোমার 270, তার মানে এটা তোমার 270 থেকে একটু কম। এত বড় কোণটার চেয়ে আমরা যদি এই দিকে যাই, আমার কোণটা আর একটু ছোট না? ডেফিনেটলি এই কোণটা তো আমার ছোট এটার তুলনায়, তার মানে আমরা হিসাব করব এই কোণটা নিয়ে। আর এই কোণটা পাওয়ার জন্য আমাকে ঘূর্ণনটা কিভাবে দেখাইতে হচ্ছে? ঘূর্ণনটা দেখাইতে হচ্ছে ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে। এন্ড ঘড়ির কাঁটা কিভাবে ঘুরে? ঘড়ির কাঁটা ধরো এখন 3টা বাজতেছে, 4টা, 5টা, 6টা, 7টা, ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, এটাকে আমরা বলবো এটা হচ্ছে ক্লকওয়াইজ ঘুরতেছে। আমি লিখে দিই এখানে, তাহলে এগুলো নোট করে ফেলবা একবারে, ক্লকওয়াইজ। আর যেগুলো পড়াচ্ছে এগুলো নোট করে ফেলবা রেগুলার। তারপরে দেখো এটা এটা ঘুরাইছে কিভাবে, দেখো এই চিহ্নগুলো আমি দিয়ে দিচ্ছি এই কারণে, এটা ঘুরাইছে অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ কখন ঘুরাবো, অ্যান্টি ক্লকওয়াইজ কখন ঘুরাবো, যেটা থেকে আমরা কাছে পাবো এটাই ঘুরাবো। আচ্ছা, আর এটা সব সময়ের জন্য প্রযোজ্য, কারণ এখানে তুমি আমি যে চিত্রটাকে দিচ্ছি ওইটাই তো, মানে হচ্ছে তুমি এখান থেকে এখানে তুমি অ্যান্টি ক্লকওয়াইজ গেলে পেয়ে যাচ্ছ, বাট তুমি ক্লকওয়াইজ গেলে তো তুমি এটা কখনো কাছে পাবা না, ঠিক আছে? তাহলে এটা আমরা কখন ইউজ করতেছি? এটা আমরা ইউজ করতেছি অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অ্যান্টি ক্লক। এটা হচ্ছে এটা আলাদা। তারপরে এটা কখন ইউজ করলাম? এটা হচ্ছে অ্যান্টি ক্লক, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আর এটার কি হবে? এটা ফোর্থ কোয়াড্রেন্টে ধর একটা বিন্দু আছে, আমি যদি এই পুরাটা ঘুরে আসি, দেখো কত বেশি চলে যাচ্ছে, ঠিক আছে? এটা পুরোটা আমি না ঘুরে আমি একটা কাজ করতে পারি যে, আচ্ছা এটা আমি থিটা দিয়ে দিই, এটা যদি আমি না ঘুরে কি করতে পারি দেখো, এটা আমি না ঘুরে আমি যদি এইভাবে আসতাম, আমার কাছে কোনটা আরো বেশি কাছে হয়ে যেত না, মানে কোনটা হচ্ছে শর্ট ডিস্টেন্সে পেয়ে যেতাম। সো আমি এখান থেকে এই লম্বাটা এত বড় ঘোরার আমার দরকার কি, ঠিক আছে? আমি জন্য হচ্ছে এটাতে চলে গেলাম। ওকে, আচ্ছা তাহলে এটাই হচ্ছে আমার থিটা। এখন আমি এখানে লিখতেছিলাম কি, এটা থিটাই থাকবে ফার্স্ট কোয়াড্রেন্টে, ঠিক আছে? এটা আমি কোয়াড্রেন্টটাও দিয়ে দিতে পারি ফার্স্ট, মানে ক্যালকুলেশন এখানে লেখার সুবিধাটা আমি এখানে লিখছি, ঘটনা সব এখানেই ঘটছে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টের ঘটনা, এটা হচ্ছে আমার থার্ড কোয়াড্রেন্টের ঘটনা, এটা হচ্ছে আমার ফোর্থ কোয়াড্রেন্টের ঘটনা। দেখো এটা একটু বুঝো, আমরা এখান থেকে যখন ঘড়ির কাঁটার দিকে গেলাম তখন থিটা পাচ্ছি, যখন আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাব তখন আমরা এটার জন্য পাবো সেটা হচ্ছে মাইনাস থিটা, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলাম, ঘড়ির কাঁটার দিকে গেলাম, ঘড়ির কাঁটার দিকে গেলে ক্লকওয়াইজ যদি ঘুরে তখন নেগেটিভ হবে, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি যায় তখন হচ্ছে পজিটিভ হবে। ঘড়ির কাঁটার বিপরীতে গেছে পজিটিভ, ঘড়ির কাঁটার দিকে আসবে, দ্যাট মিন্স হচ্ছে এটা নেগেটিভ হয়ে যাবে। দ্যাট মিন্স এটাও ঘড়ির কাঁটার দিকে। দেখো তুমি এইটাকে কি লিখতেছিলা, এটাকে লিখতেছিলা হচ্ছে কোথায় লিখছিলাম, আচ্ছা এটাকে তুমি কি লিখতেছিলা? সেকেন্ড কোয়াড্রেন্টকে তুমি লিখতেছিলা যে পাই মাইনাস থিটা। দেখো থার্ড কোয়াড্রেন্টটা কি, এটারই তো এই ভার্সনটাতে, তাইলে আমরা এটাকে যদি লিখি এভাবে মাইনাস দিয়ে,
ক্যালকুলেশনগুলো কেমন হয়ে যাচ্ছে, মাইনাস দিয়ে পাই মাইনাস থিটা, মাইনাস দিয়ে যদি পাই মাইনাস থিটা লিখি তাহলে এখান থেকে তোমার মাইনাস পাই আর এখানে মাইনাস মাইনাসে প্লাস, দ্যাট মিনস আমরা প্লাস থিটা বলতে পারবো। সো এটাকে আমরা ইজিলি বোঝার সুবিধার্থে থিটা মাইনাস পাই বলবো, ঠিক আছে। কোয়াড্রেন্টের অ্যাকচুয়াল ক্যালকুলেশনগুলো আর এইখানে ক্ষেত্রে আর্গুমেন্টের ক্ষেত্রে সেটা হচ্ছে এমন। তাহলে আমি এখান থেকে যা বলতেছি সেটার কনক্লুশনটা আমি দিয়ে দিই তোমাকে। প্রথমে দেখো এখানে লেখার সময় অনেক ডিসক্রিট লেখা হয়েছে, এটা নিয়ে চিন্তা করিও না, এটা আমরা আলাদা করে হচ্ছে হিসাব নিকাশ করি। এটা একটা, এটা একটা, এটা একটা আর এটা একটা। ওকে, দেখো প্রথমে আমরা ঘটনা ঘটাচ্ছি এখানে ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য, এটা থার্ড কোয়াড্রেন্টের জন্য, এটা ফোর্থ কোয়াড্রেন্টের জন্য। এটা নিয়ে কোনো অসুবিধা নাই। দেখো আমাদের হিসাবটা হচ্ছে এই যে পয়েন্টগুলো বসানো, পয়েন্টগুলো তো ওই যে আর্গান ডায়াগ্রামে দেখা আসছে, পয়েন্টগুলো বসাতে পারবো না, পারবা। পয়েন্টগুলো বসানোর পরে আমরা যেখান থেকে গেলে কাছে পাবো, এখান থেকে যদি আমরা যাই এখান থেকে কাছে পাচ্ছি, দ্যাট মিনস আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে আর সেকেন্ড কোয়াড্রেন্টে কিভাবে ঘুরাবো, অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাবো, ডান। আর থার্ড কোয়াড্রেন্ট ফোর্থ কোয়াড্রেন্টে আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরাবো, ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে 3টা 4টা 5টা 6টা 7টা, 3টা 4টা 5টা ধরো এইভাবে আসতেছে ঘড়ির কাঁটার দিকে। সো ঘড়ির কাঁটার দিকে যখন ঘুরবে, এটা ভেক্টর চ্যাপ্টারে পড়ে আসছে, ঘড়ির কাঁটার দিকে যখন ঘুরবে তখন পজিটিভ, এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন ঘুরবে তখন হচ্ছে উল্টা বলে ফেলছি, ঘড়ির কাঁটার দিকে যখন ঘুরবে তখন হবে নেগেটিভ, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন ঘুরবে তখন হচ্ছে পজিটিভ হবে। ওকে, তাহলে দেখো এখন আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে আমরা এটা তো বুঝছি, এই দুইটা নিয়ে আমাদের কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে তোমাদের এই দুইটা নিয়ে আমি বুঝছি। দেখো এটা হচ্ছে আমরা কিভাবে ঘুরাচ্ছি, ঘড়ির কাঁটার দিকে, এর দিকে ঘুরাইলে যদি আমরা থিটা পাইতাম আর এদিকে উল্টা ঘুরাইলে আমরা মাইনাস থিটা পাবো। মেইন কথা হচ্ছে এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে ক্লকওয়াইজ, আর এটাও ক্লকওয়াইজ ঘুরতেছে, সো এটা আমরা থিটা মাইনাস পাই পাবো, দেখে দিছি অলরেডি ক্যালকুলেশনটা। ওকে, সো এটা ক্লিয়ার কিনা একটু জানাও। এটা হচ্ছে জটিল সংখ্যার আর্গুমেন্ট হিসাব করার জন্য এই কোয়াড্রেন্টটা ধরে। ওকে, ইন্টারাপ্টেড দেখাচ্ছে, ফুল স্ক্রিন করে দিতে পারো, ক্লিয়ার। একটু লিখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যেটা সুবিধা হয়। 9টা বেজে গেছে, আমরা এখন ম্যাথগুলা করব, এই টাইপসের যে ম্যাথগুলো এগুলো আমরা করব, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে রাখো, আমাকে ছাড়া নিও। ওকে, লেখা শেষ বা স্ক্রিনশট নিয়ে ফেলছো? ওকে, সেটাই চিন্তা করতেছি কেমনে এতগুলা টাইম চলে গেছে। আচ্ছা আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি, এখন আমরা ম্যাথে চলে যাই। এত কিছু যে শিখলাম এখানের মধ্যে, ম্যাথ যদি না করি তাহলে হচ্ছে সবই বৃথা। ওকে, আচ্ছা আমরা এতক্ষণ যা যা পড়লাম এগুলাকে যদি একটু সামারি করি, ঠিক আছে। প্রথমে আমরা দেখলাম আর্গান ডায়াগ্রাম নিয়ে, এরপরে আমরা এখান থেকে দেখতেছি কি মডুলাস আর্গুমেন্ট নিয়ে দেখছিলাম। মডুলাসের ব্যাপারটা কি ছিল, আর সমান √x² + y², ঠিক আছে। এটা ছিল যেখানে আমরা বলতে পারি, এখানে তো জায়গা নেই, x + iy হচ্ছে একটা জটিল সংখ্যা, এটা ছিল মডুলাস। আর্গুমেন্ট ছিল এটা, ঠিক আছে। আর্গুমেন্টের জন্য কোয়াড্রেন্ট আমরা হিসাব করতেছিলাম। ওকে, এটা ছিল আমার মডুলাস আর এটা ছিল আর্গুমেন্ট। এখান থেকে দেখো আমরা মডুলাস দেখলাম আর এখান থেকে আমরা আর্গুমেন্ট দেখলাম। আচ্ছা, এটা ছিল আমার মডুলাস, এটা ছিল আর্গুমেন্ট। আর্গুমেন্টের জন্য আমরা কি কি শিখছিলাম, ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য, এটা আমি এখানে সংক্ষেপে লিখে দিই, যা যা পড়ছে তখন সবগুলোর ময়নাতদন্ত ভার্সন। ফার্স্ট কোয়াড্রেন্টে আমাদের কি হচ্ছে, ফার্স্ট কোয়াড্রেন্টে থিটা থেকে যাচ্ছে। সেকেন্ড কোয়াড্রেন্টে কি হচ্ছে, কেমন হচ্ছে এটা তো দেখাবো, ম্যাথ করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। সেকেন্ড কোয়াড্রেন্টে আমার কি হচ্ছিল, সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছিল পাই মাইনাস থিটা। থার্ড কোয়াড্রেন্টে কি হচ্ছিল, থার্ড কোয়াড্রেন্টে আমার যেটা হচ্ছিল সেটা হচ্ছে কি, থার্ড কোয়াড্রেন্টে এটা ছিল আমাদের থিটা মাইনাস পাই। ফোর্থ কোয়াড্রেন্টে মডুলাস আর্গুমেন্ট থেকে যাই আসুক, আর আশা করি কখনো ভুল হবে না, মাইনাস থিটা ছিল। ওকে, চলো আমরা ম্যাথের দিকে চলে যাই। ম্যাথগুলো কোথায়, কোশ্চেন লিখো আমার সাথে সাথে। লিখো মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করো। কোশ্চেন আসবে এমন, মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করো। অনেক বোর্ডে আসছে দেখবা, মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করো। মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করো, কার কোশ্চেনটা একটু দেখি। মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করো 2 + 3i এর। দেখো কিভাবে করবা,
অনেক ইজি। 2 + 3i এর আমাদের কি কি করতে হবে, মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে হবে। ওকে, মডুলাস এবং 2 + 3 এর মডুলাস আর্গুমেন্ট বের করতে হবে। প্রথমে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে ধরে নিতে পারি ক্যালকুলেশনের সুবিধার্থে, ধরে নিতে পারি আমরা যে মনেই করতেছি, এত মনে করা যে কোথায় রাখবো, মনে করি জেড দিয়ে ধরে নিচ্ছি হিসাবে সুবিধার্থে 2 + 3i এটা আমরা লিখতেছি, এটা নিয়ে কোনো অসুবিধা নাই। এখান থেকে আমরা যদি এমন করতে পারি যে x + iy এর সাথে তুলনা করে পাই, x + iy এর সাথে যদি তুলনা করি, x + iy এর সাথে তুলনা করে পাই, x + iy এর সাথে তুলনা করে পাই, কি পাই দেখো, তুমি যদি এটাকে x + iy এর সাথে তুলনা করো, কম্পেয়ার করো, সহজ কথায় তোমার এখানে আছে x + iy, এখানে 2 + 3i, x মানে তুমি লিখতে পারো 2 খুব ইজিলি, x সমান তুমি কি লিখতে পারো, x সমান লিখতে পারো 2, y সমান তুমি কি লিখতে পারো, y সমান তুমি লিখতে পারো 3। এখন তোমাকে বলতেছে তুমি মডুলাস নির্ণয় করো। মডুলাস কিভাবে বের করবা? আচ্ছা তার আগে দেখো এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, 2 + 3i এটা ফার্স্ট কোয়াড্রেন্টেই পড়ছে, অনেক ইজি। 2 ঘরের দিকে যাবা, 3 ঘরের দিকে যাবা, সো এই কোডটা হচ্ছে তোমার ফার্স্ট কোয়াড্রেন্টে, ডান এই পয়েন্টটা। তাহলে আমরা যদি মডুলাস বের করি, ওই যে আমরা মডুলাসের সূত্র শিখে আসছি, r সমান √x² + y² লিখে ফেলবো, r সমান √x² + y², x এর মান জানি y এর মান জানি, এটা ক্যালকুলেশন করার কোনো ব্যাপার, √2² + 3² কত আসে এটার आंसर ফাইনালি জানো, 2² + 3² ক্যালকুলেশন করলে মডুলাস √13 তারপর হচ্ছে √13, কিসের খাবার নিয়ে আসবো, আচ্ছা √13 মডুলাস আসতেছে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন করলে √13 চলে আসতেছে, এটা হচ্ছে 2² মানে হচ্ছে 4, 3² মানে হচ্ছে 9, 9 10 11 12 13, √13। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে কিসের মান বের করা, মডুলাস শেষ, খতম। আর্গুমেন্ট হচ্ছে থিটার মান, দ্যাট মিন্স আমরা যদি থিটার মানটা বের করি, থিটা সমান হচ্ছে কত, tan ইনভার্স y / x, tan ইনভার্স y / x কেন বসাচ্ছি, কারণ ফার্স্ট কোয়াড্রেন্টে আমার থিটা যা আছে ওটাই থাকবে। তাহলে আমরা যদি লিখি tan ইনভার্স y / x, y মানে কত 3 আর x মানে হচ্ছে কত 2, বের করে রাখছি, এটাই তো आंसर। তাহলে আমরা লিখতে পারি এটা অ্যাবসলিউট চিহ্নটা তুলে দিলে মডুলাস চিহ্নটা tan ইনভার্স 3/2, ডান, এটা হচ্ছে आंसर। সো লিখে দিবা মডুলাস হচ্ছে √13, আর্গুমেন্ট হচ্ছে tan ইনভার্স 3/2, ক্লিয়ার। থিটা সমান মানে এটাই হচ্ছে তোমার থিটার মানটা, বেসিক্যালি 3/2 লিখবা না, শুধু থিটার মানটা হচ্ছে tan ইনভার্স 3/2। আশা করি এই জিনিসটা সবার কাছে ক্লিয়ার। দেন হচ্ছে আমরা এখান থেকে যে ম্যাথটা করতে পারি, আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ করাই, পজিটিভ দিয়ে করাতে চাচ্ছি না, 9 নাম্বারটা দেখাই এখান থেকে। এই ম্যাথটা করি আমরা, ফার্স্ট কোয়াড্রেন্ট নিয়ে অনেকগুলো ম্যাথ আছে বইতে, ফার্স্ট কোয়াড্রেন্ট নিয়ে প্যারা খাবা যেটা নিয়ে, সেটা হচ্ছে 3 - 5i, এটা কোথায় পড়বে, ঠিক আছে, এটা আমাদেরকে একটু বুঝতে হবে। লাল কালি লেখাটা দেখা যাচ্ছে, 3 - 5i, 3 - 5i নিয়ে আচ্ছা একটা কাজ করতে পারো তোমরা, যে কাজটা করতে পারো সেটা হচ্ছে মোবাইলের ব্রাইটনেস বাড়ায় নিতে পারো, তাহলে দেখবা যে অনেক সুন্দর ক্লিয়ারলি দেখা যাচ্ছে, এই যে আমি দেখতেছি। ওকে, তাহলে এখান থেকে দেখো আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে কি 3 - 5i, এই 3 - 5iটাকে আমরা লিখে নিই, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে, বা আমরা মনে করি যে z সমান হচ্ছে 3 - 5i। এই 3 - 5iটা কোথায় অবস্থান করবে, আগেরটা তো ফার্স্টে করছিল, আগেরটা নিয়ে কোনো ঝামেলাই ছিল না। 3 - 5i দ্যাট মিন্স আমরা 3 ঘর যাব, কোথায় যাব, বাস্তব দিকে, x তো বাস্তব সংখ্যার অক্ষ, 3 ঘরের দিকে গেলাম -5, দ্যাট মিন্স কাল্পনিক দিকে -5 যাইতে হবে। এদিকে যাওয়ার পর আমরা যেটা পাবো সেই কোয়াড্রেন্টটাকে আমরা বলবো কি ফোর্থ কোয়াড্রেন্ট, দ্যাট মিন্স আমরা বলবো কি চতুর্থ চতুর্ভাগে আছে। আর চতুর্থ চতুর্ভাগে মানে আমরা জানতাম যে সেটা হচ্ছে -θ হইতো। মডুলাস নিয়ে সমস্যা না, আমরা যদি এটা হিসাব করি, দেখো আমরা x + iy এর সাথে যদি কম্পেয়ার করি তাহলে কি পাবো, x + iy এর সাথে যদি কম্পেয়ার করি, এটাকে যদি কম্পেয়ার করি, বাস্তব যেটা সেটা পাবো 3, তাহলে আমরা লিখে ফেলতেছি x এর মান হচ্ছে 3, আর iy এর সাথে যদি কম্পেয়ার করি তাহলে আমরা কি পাচ্ছি, y এর মান পাচ্ছি, দেখো এটা আমরা কম্পেয়ার করলে পাচ্ছি -5। সো এখান থেকে আমাদের যে ব্যাপারটা থাকতেছে x এর মান কম্পেয়ার করলে পাচ্ছি 3, y এর মান -5। আমরা এই সূত্র সেম থাকবো যে মডুলাসের সূত্র আর আর্গুমেন্টের সূত্র।
চেঞ্জ করো, এই জায়গাগুলো চেঞ্জ করতে হবে। ওকে, তাহলে আমরা যদি লিখি এখান থেকে যে এটা ক্লিয়ার করে নিই, তাহলে হচ্ছে অনেকে কনফিউজড হয়ে যাবে আবার। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে x এর মানটা আমরা বসাই দিতে পারি 3, খুব সুন্দর করে 3 স্কয়ার প্লাস y এর মানটা আমরা বসাই দিতে পারি -5 স্কয়ার। ঠিক আছে, আজকে বই খুলে মডুলাস আর্গুমেন্টের সবগুলো অঙ্ক করে ফেলবা আমার নোটটা আপলোড দেওয়ার আগে। ঠিক আছে, কারণ ইনস্ট্যান্ট পড়াগুলো পড়ে ফেললে মাথায় থাকবে। যেমন ধরো আমি তোমাকে আজকে এটা পড়াইলাম, আজকে পড়াইলাম, আজকে পড়ানোর পর তুমি কালকে যা পড়াইছি তার মধ্যে বেশ কিছু জিনিস ভুলে যাবা, এরপরের দিন আরো ভুলবা, এরপরের দিন আরো ভুলবা, এক সপ্তাহ পর পড়তে বসবে দেখবে যে কিছুই মনে নেই কি পড়াইছে, আবার ক্লাসটা দেখা, আবার টাইমগুলো চলে যাবে। ওকে, ঠিক আছে, সো যেটা পড়াচ্ছি একটু কষ্ট করে টাইম দিয়ে, খুব আহামরি কঠিন করে। আচ্ছা, আমার আরেকটা ব্যাপার, আমি কিন্তু কঠিন করে কোনো কথা বলতে পারি না। ঠিক আছে, সো একটু সহজ ভাষায় বলার চেষ্টা করি। যা পড়াচ্ছি আজকে এখনই ক্লাস শেষে একটু টাইম দিয়ে পড়ে ফেলো, দেখবে যে এটা তোমাকে আর দ্বিতীয়বার প্যারা নিতে হবে না। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসবে একটু জানো তো? কার -83 আসছে, এটা 83 কেন আসবে? এটা তো তোমার স্কয়ার হয়ে যাবে না, এখান থেকে আসবে তোমার 5 স্কয়ার, -5 স্কয়ার মানে হচ্ছে 25, 3 স্কয়ার মানে হচ্ছে 9, 25 আর 9 যোগ করলে কত? 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34। ঠিক আছে, সো আমরা এটাকে লিখতে পারি কি 34√34। এটাই হচ্ছে আমার মডুলাস আর্গুমেন্ট। এটা তো ফোর্থ কোয়াড্রেন্টে, ফোর্থ কোয়াড্রেন্টটা হয় -θ। দ্যাট মিন্স আমরা বসাবো এখান থেকে θ কত? tan ইনভার্স y ডিভাইডেড বাই x, ডাইরেক্ট বসিয়ে দিব। ওকে, তাহলে মাইনাস এটা লিখে নিবা যে এটা হচ্ছে আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে, আগেরটা প্রথম চতুর্ভাগে লেখা ছিল, ওটা সমস্যা নেই, এটা কিন্তু সমস্যা হবে, এটা লিখবা, এটা চতুর্থ চতুর্ভাগে, এটা হচ্ছে আমাদের tan ইনভার্স y বাই x। y এর মান আমরা জানি, tan ইনভার্স y মানে কত? y মানে হচ্ছে -5, আর x মানে কত? x মানে হচ্ছে 3, লিখে ফেলবো। তাহলে আমাদের এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে এই চিহ্নটার কাজ কি? এই চিহ্নটার কাজ জানো? এই যে আমাদের মডুলাস চিহ্ন, এই মডুলাস চিহ্নের কাজ হচ্ছে মাইনাসটাকে খেয়ে ফেলা। ঠিক আছে, মডুলাস চিহ্ন হচ্ছে মাইনাস খায়, তাহলে এটা হচ্ছে আমরা লিখতে পারি -tan ইনভার্স 5/3, মানে এই মাইনাসটা প্লাস হয়ে গেল। ওকে, ক্লিয়ার সবার? আজকে আর পেন দিচ্ছি না, না পড়ে পাস করতে চাও এটারও শর্টকাট লাগবে। মোবাইলের ব্রাইটনেসটা বাড়াই দিলে একটু তোমাদের লাইটিংটাও ভালো হবে, ভালো মতো দেখতে পারবে আর কি। ক্লিয়ার আশা করি। আচ্ছা, আজকে আর পেন দিচ্ছি না, অনেক পেন দিয়ে ফেলছি, অনেকদিন পর ক্লাস নিচ্ছি, এত পেন দেওয়া ভালো না। ওকে, তাহলে হচ্ছে যে কাজটা করবা, আমি তোমাদেরকে আরেকটা হোমওয়ার্ক দিয়ে রাখি। চোদ্দ নাম্বার, না এটা দেওয়ার দরকার নেই, একটা দিছিলাম অলরেডি হোমওয়ার্ক। এখান থেকে কিন্তু অনেকগুলো বোর্ডে কোশ্চেন আসছে। ঠিক আছে, যেমন চিটাং বোর্ড 2019 একটা কোশ্চেন আসছে -4 এর আর্গুমেন্ট নির্ণয় করো। তারপর কুমিল্লা বোর্ড 2017 তে আসছে 1 ডিভাইডেড বাই 2 - i এর আর্গুমেন্ট নির্ণয় করো। তারপরে তোমার এই কোশ্চেনগুলো আমি দিয়ে দিব সবগুলো একসাথে, মানে তুমি আজকে তোমাকে আমি টাইপ 1 পড়াচ্ছি, টাইপ 1 এর লাস্টের দিকে একটা ম্যাথ পাবা, ওই ম্যাথটা হয়তো একটু আটকাইতে পারো, বাট বাকি সবগুলো পারবা। এই যে তোমাকে আমি এটা পড়াচ্ছি আজকে, আর্গান ডায়াগ্রাম, মডুলাস আর্গুমেন্ট রিলেটেড যা যা আছে, আমি যে তোমাকে নোটটা দিব ওইখানের মধ্যে সব রাইটারের সব ইম্পর্টেন্ট ম্যাথ, পুরা বাংলাদেশে যতগুলো টেস্ট পেপার আছে সবগুলো টেস্ট পেপারের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথগুলা দেখবা যে এইচএসসি 21 ব্যাচে প্রায় অনেকগুলো প্রশ্ন আসছে, অনেকগুলো হুবহু আসছে বই থেকে, ওগুলা সবগুলো আগে কমপ্লিট করে ফেলবা মাস্ট। জটিল সংখ্যা এটা কমপ্লিট করার পর আমি বিশ্বাস করি তোমার আর কোনো প্রবলেম থাকবে না। এরপরও যদি তোমার পড়তে মন চায় যে কোনো বই পড়তে পারো, বিকজ আমি বইটা অনেক কষ্ট করে গুছাই লিখছি প্রত্যেকটা জিনিস, মানে এট এ টাইম। সৃজনশীলগুলো কিভাবে দিয়েছি? সৃজনশীলগুলো হচ্ছে ধরো তোমার একটা সৃজনশীল আসছে, সৃজনশীলগুলোর সাথে বোর্ড দিয়ে দিছি, ওই সৃজনশীলটা ওইখান থেকে কাট করে নিয়ে বইয়ের যে ম্যাথটার সাথে মিলতেছে ওইটা আমি একসাথে অ্যাড করে দিছি। তো ওগুলা পড়ার পর তোমার আশা করি কোনো প্রবলেম থাকবে না, দেন যে কোনো বই পড়তে পারো, তবে আগে ওগুলা মাস্ট কমপ্লিট করে নিবা। আর বেসিক টেসিক এগুলো আজকেরগুলো পড়ে ফেলবা। নেক্সট ক্লাসে আমরা ট্রাই করবো যে ওই যে পোলার আকারে প্রকাশ করো, আজকেরগুলো নোট রাখবা মাস্ট, পোলার আকারে প্রকাশ করো, মুখ্য আর্গুমেন্ট, সাধারণ আর্গুমেন্ট, এগুলো নিয়ে পড়বো, আর কিছু ক্যালকুলেশন দেখবো। ওকে, সো এই অধ্যায়টার নাম আসলেই হচ্ছে কি জানি, সহজ সংখ্যা দিতে পারতো জটিল সংখ্যা না দিয়ে। আজকের ক্লাস এখানে শেষ করতেছি, দেখা হবে ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাসে। আমার ক্লাস খুব সম্ভবত বৃহস্পতিবার শুক্রবারই ওই যে 15টা বাজে থাকবে আর কি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।